ডক্টর বাদে যে অন্য কোনো প্রফেশনে যাওয়া যায় এটা আমার মাথায় আমি নিজেই আমার নিজের যেটা ইচ্ছা আমি সেদিকে যেতাম। তো আমি আমার স্কুল লাইফ থেকে দেখতাম যে ম্যাথামেটিক্সে খুব ভালো নাম্বার পেতাম। 14 মিনিট 13 থেকে 14 মিনিট হয়েছে, আমার অলরেডি 25 বা 30টা দাগানো হয়ে গেছে। তখন টিচার এসে বললো যে তোমার সিগনেচার মিলেনি, তুমি কোয়েশ্চেন চেঞ্জ করো, আর উপায় নেই। দিয়ে নতুন কোয়েশ্চেন দেয়, ফুল নতুন কোয়েশ্চেন, অপশন আলাদা। জানতাম যে এত খারাপ লিখে রেখে আসেনি যে এত খারাপ মার্কস পাবো, এখন পর্যন্ত আম্মু হয়তো বা জানে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড হয়ে যাচ্ছে, বিশেষ করে তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট হতে চাও, মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হতে চাও, তাদের জন্য তো খুব খুব গুরুত্বপূর্ণ। সো আজকের এপিসোডটা খুব বেশি ফ্রুটফুল হতে যাচ্ছে। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ফুল এপিসোডটা শুনবেন। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমরা যতগুলো এপিসোড করেছি তার মধ্যে ইট উইল বি দ্য মোস্ট ফ্রুটফুল এপিসোড এভার। সো আজকের এপিসোডে আমাদেরকে গেস্ট হিসেবে যাদেরকে নিয়ে আসছি তারা এই বছরই অর্থাৎ 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা বিভিন্ন মেডিকেল কলেজ স্থান অর্জন করেছে। সো আমি প্রথমত তাদের পরিচয় করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি আনিকা ফারহানা। আমার স্কুল ছিল গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুল এবং আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট ছিলাম। আর এই বছর 2024-25 এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমি জাতীয় মেধে 29তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম সাবা শাহিন পূর্বা। আমার স্কুল ছিল রাজশাহী ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজ ছিল নিউ ডিগ্রি। আর এইবার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি 1770 অবস্থান নিয়ে রংপুর মেডিকেল কলেজে পেয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম রাইসা তাসমিন। আমার স্কুল ছিল রাজশাহী পাবলিক স্কুল, কলেজ ছিল নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এইবারে আমি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ বগুড়াতে চান্স পেয়েছি। সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ। তো আমি প্রথমতই প্রশ্ন চলে যাচ্ছি। আসলে তোমরা মানে তোমাদের কাছে অনেক প্রশ্ন আসছে, আমাদের কাছে অনেক প্রশ্ন। চান্স পাওয়ার পরে আসলে প্রচুর প্রশ্ন আছে যে আসলে ভাই কিভাবে করলে, বিশেষ করে যারা মেডিকেলের প্রতি খুবই ফ্যাসিনেটেড তাদের তো অনেক কোয়েশ্চেন্স থাকে। তো আমার কাছে আসলে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, এর মধ্যে একটা কমন কোয়েশ্চেন ছিল যে ভাইয়া কিভাবে আর কি পড়লে মেডিকেলে চান্স পাওয়া যাবে, বা এইটা প্রশ্ন পাশাপাশি আমার কাছে জিনিসটা মনে হয় যে তোমরা যারা সায়েন্সে পড়েছো বা আমরা যারা সায়েন্সে পড়েছি আমাদের কাছে প্রথমে একটু কনফিউশনে থাকি যে মেডিকেল পড়বো নাকি ইঞ্জিনিয়ারিং পড়বো। আসলে তোমাদের ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন ছিল আমি এক এক করে জিজ্ঞেস করবো। প্রথমে আমি আনিকাকে বলি, আনিকা তোমার এটা বলো একটু। তো ভাই এটা তো একটা কমন কোশ্চেন যে আমি কোন দিকে যাব। অনেকের অনেক নিজের নিজস্ব প্যাশন থাকে যে আমি এইদিকে যাবো, আবার অনেক সময় পরিবার ফোর্স করে যে না তুমি এইদিকে পড়ো। তা আমার ক্ষেত্রে এটা অন্যরকম ছিল। আমি নিজেই আমার নিজের যেটা ইচ্ছা আমি সেদিকে যেতাম। তো আমি আমার স্কুল লাইফ থেকে দেখতাম যে ম্যাথামেটিক্সে খুব ভালো নাম্বার পেতাম, স্কুলে 9-10-এ, তারপর এসএসসিতে, এইচএসসিতেও দেখলাম যে কলেজগুলো তো রেজাল্ট আমার ভালো হলেও ওই ম্যাথে দেখে নাম্বার আমি ভালো পাই অনেক। তো আমার ম্যাথ করতে খুব ভালো লাগতো। তো আমি ভাবতাম যে না হলে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। কিন্তু আমার টার্গেট একটাই ছিল যে যেদিকেই পড়ে আমি যাতে বেস্ট ইউনিভার্সিটি যেটা সেটাতেই পড়তে পারি। তো ফার্স্ট থেকেই হলো যে ম্যাথামেটিক্স ফিজিক্স এগুলো ভালো করে করলেও আমি বায়োলজিকে যে হেলা দিয়ে পড়বো, ফেলে রাখবো এরকম কিছু ছিল না। আমি সবগুলো ফার্স্ট থেকে একবারে সবগুলোই সুন্দরভাবেই পড়তাম যে হ্যাঁ সবগুলোই আমার খুব ইম্পর্টেন্ট আমার কাছে এবং সবগুলো ইম্পর্টেন্স সমান। এভাবেই পড়তাম। পড়ার পর আমার সেকেন্ড ইয়ারে ওঠার পর দেখতাম যে না হ্যাঁ বায়োলজি পড়তেই ভালো লাগছে বেশি। আর এদিকে যাওয়া যায় যেহেতু মানে একটা ভালো লাগা আছে, তার সমস্যা নেই, আমি যেতে পারি। আমার ডাক্তার হওয়ার প্রতি আমার একটা প্যাশন আছে। মানে একটা ইনার হ্যাঁ, পিস মানে থাকে না, যেমন সেটা ভালো লাগবে না, এটা হ্যাঁ। বোঝাটা, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। হুম। যেমন তোমার আম্মু বলছিল যে ওর তো সায়েন্স ফেস্টে ইয়া করার পরে মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করবে, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে অনেক পরে দেখা যাচ্ছে। এটারও একটা কথা গল্প আছে এরকম যে আমি স্কুল লাইফ থেকে যে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস এগুলোর ক্ষেত্রে আমি খুব দূরে, যে না এগুলোতে আমি যাব না। আর খুবই নিজের টিচারদের সাথেও যে একটা ইন্টারাকশন এগুলো খুব কম ছিল স্কুল লাইফে। এমনি ভালো রেজাল্ট করতাম, এটা এভাবেই টিচাররা চিনতো, কিন্তু এই যে ক্লাসে কথা বলে এগুলো খুব কম। আচ্ছা আর এই ক্ষেত্রে হলো যে আমি ভাবতাম যে যারা মনে হয় এগুলোর সাথে জড়িত তাদের রেজাল্ট খুব ভালো হয়। এটা হ্যাঁ খুব আমার ইচ্ছা ছিল যে তাহলে আমিও এগুলো করব, ডিবেট করব, তারপরে সায়েন্স ফেস্ট এগুলো করব। করেছি কয়েকবার, কিন্তু ওইভাবে না, পড়াশোনার চাপে আর ওইদিকে আর হওয়া হয় হয় না। না। তো ভাবলাম তাহলে কলেজে উঠে আমি করব, প্রোগ্রামিংটা শিখবো, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে। আমি ফার্স্ট থেকে প্রোগ্রামিং এগুলো শিখে নিব যাতে পরবর্তীতে আমার এটা কাজে লাগে, সুবিধা হয়। এই জন্য ফার্স্ট থেকে এই কলেজে ভাবলাম যে ডিবেট বা এই যে ফেস্টগুলো এগুলোতে অংশ নিব। তা আমি, আমার পার্টনার, আমার একটা ফ্রেন্ড, আমরা মিলেই সায়েন্স ফেস্টে অংশ নিয়েছিলাম। বিভিন্ন এগুলো বানাইছিলাম, এই প্রজেক্টগুলো এগুলা, যাতে হলো যে এটা আমার হেল্প করে পরবর্তীতে, এই হিসাবে করেও ছিলাম। কিন্তু পরে তো একবারে গোলই চেঞ্জ হয়ে গেল যে না আমি ডাক্তারিতে পড়বো। তার একটা কমন প্রবলেম যে হ্যাঁ, আজকে তুমি 29তম হইলা,
ডিএমসিতে পড়তেছো, তো দেখা যাচ্ছে যে তোমারও প্রবলেমটা হয়েছে, হুম। তার মানে এটা একটা কমন প্রবলেম হ্যাঁ। হতেই পারে। তবে হ্যাঁ। খুব যেন দেরি না হয়, তুমি যেন সেকেন্ড ইয়ারে ক্যাচ হুম। করতে পারছো যে আমার আসলে হ্যাঁ। আমার জন্য মেডিকেলটা বেশি শুট করছে, রাইট? ওকে, থ্যাংক ইউ আনিকা। ওকে পূর্বা, তোমার ব্যাপারটা একটু খুলে বলো, মানে তুমি কি কেমন? ভাইয়া আমার তো ছোটবেলা থেকেই মানে মোটামুটি ডিসাইডেড ছিল যে ডাক্তারই হব, মানে ছোটবেলা থেকে ডাক্তারি প্রফেশনটার প্রতি কেন জানি একটা আলাদাই মানে ইয়া ছিল যে না ডাক্তার হব বা মানুষের ঠিক এভাবে না যে মানুষের হেল্প করবো এই জন্য ডাক্তার হব, মানে এই যে ডাক্তারি প্রফেশনটা কেন জানি খুবই কুল লাগতো আর মজা লাগতো, মানে তারপর এই জন্য আমার বায়োলজি পড়তেও আবার খুব ভালো লাগতো। মানে যখনই পড়তাম, মানে যদি ক্লাস 6-এ পড়েছি তাহলে আমি 7-এর বইগুলো হয়তো বা আমার বা 7 বা 8-এর বইগুলো বায়োলজি খালি, আর কিছুই না ওখানে ছিল Biology biology part-টা। হ্যাঁ, যে আমার ভাইয়াগুলোর কাছ থেকে বা আপুগুলোর কাছ থেকে নিয়ে রাখতাম, মানে ওখান থেকে এক্সট্রা পড়ে রাখতাম বায়োলজি ক্ষেত্রে, মানে এত বেশি ভালো লাগতো। এসি টাইমেও আমি যখন বায়োলজিতে সিকিউগুলো লিখতাম তখনও আমার ইন্টারের বই বেশ কয়েকটা চ্যাপ্টার মানে আমি আগে থেকে পড়ে রেখেছিলাম, তখন ভালো লাগতো পড়তে এই জন্য। তো দিয়ে মানে so আগে থেকে সবকিছু ডিসাইডেড ছিল। আম্মুর কখনো ইচ্ছা ছিল না, মানে আম্মুর মেডিকেল ভালো লাগতো না যে সারা জীবনই তোকে পড়তে হবে, বাবার তো তুমি যেটা বলবা সেটাই। তো এই জন্য তখন মানে পুরোটাই আমার ইচ্ছা ছিল, কখনো প্রেশার দেয়নি কেউই যে এটাই হতে হবে। সো ওইভাবে করেই মানে যেহেতু ইচ্ছা ছিল, আর আমার কখনো আমি ভাবিও নি যে আমার মেডিকেল না হলে কি করব, মানে আমি পড়বো। ভাবতেই পারতাম না আমি পড়বো, আমি মেডিকেল যে মানে আলাদা মানে, কিন্তু এই জাস্ট এক্সামে যখন এক্সাম দিয়ে আসলাম তারপর মনে হচ্ছে যদি চান্স না পাই, আগে কখনো মানে ওভাবে ইয়া করিনি। মানুষ জিজ্ঞাসা করতে হচ্ছে মেডিকেলের চান্স যদি না পাও তাহলে কি করবা, তাহলে ইউনিভার্সিটি পড়বা নাকি ইয়া। ইভেন আমাকে একটা আঙ্কেল ভাইয়ের সামনে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি প্রিপারেশন কিসের প্রিপারেশন নিয়েছো বা কয়টা পরীক্ষা দিয়েছো, তুমি বলছে না আঙ্কেল এখন কোনোটা দেইনি, জাস্ট মেডিকেল। তুমি যে শুধু মেডিকেল প্রিপারেশন নিয়েছো, মানে যে মেডিকেল আর কোনো প্রিপারেশনই নাই ইউনিভার্সিটি কোনো দিকে, বা আমি জানিও না যে ইউনিভার্সিটির মানবন্টন কীরকম হয় বা কিভাবে কি নিতে হয়, ইঞ্জিনিয়ারিং একটাও আমার কোনো ধারণা নাই। এই জন্য খুব ভয় লাগতো যে যদি না হয় তাইলে আমার কাছে আর কোনো উপায় নাই, যে এটাই হলো, না হলে আর কিছু যে প্রিপারেশন নিব ওরকম কোনো সুযোগও ছিল না। দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আনিকা, সরি পূর্বা, আমি হচ্ছে তোমার যখন বলছে মান বন্টন, আমার একটা স্মৃতি মনে পড়লো। আমার তুমি যখন বলো না যে আমি চিন্তাই করি নাই যে মেডিকেল ছাড়া অন্য কথা পড়তে হবে, তো আমার এমন হয়েছে যে ঢাকা ভার্সিটিতে পড়বো, মানে আমিও চিন্তা করি নাই। আমি আমি জাহাঙ্গীরনগরের মানবন্টন কি বা রাজশাহী ইউনিভার্সিটি মানবন্টন কি, এন্ড ইভেন আমি যাইও নাই রাজশাহী ভার্সিটিতে, মানে রাজশাহী থাকার পরেও আগে ঢাকা ভার্সিটিতে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে দিয়েছে, তুমি যেন বলো আল্লাহ দিয়ে দিয়েছে। সো এই যে একটা প্যাশন লাগবে, পড়বো, মানে এটা থাকাটা অনেক জরুরত বলা যেতে পারে। থ্যাংক ইউ পূর্বা। রাইসা, তোমার ব্যাপারটা একটু আমাদেরকে বলো। ভাইয়া, আমার তো ছোটবেলা থেকে ম্যাথ বেশি ভালো লাগতো ভাইয়া। ম্যাথ স্ট্রং পয়েন্ট ছিল, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি। এইচএসসি লাইফেও আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই প্র্যাকটিস করতাম সারাদিন সিকিউ। বাট ভাইয়া ছোটবেলা থেকেই মানে মা বাবা যেহেতু ডক্টর ছিল, সো ডক্টর বাদে যে অন্য কোনো প্রফেশনে যাওয়া যায় এটা আমার মাথায় মানে ছিল না, বা মা বাবা এক্সপেক্ট করতো বড় মেয়ে, সো মানে ওভাবেই এক্সপেকটেশন ছিল। সো আমি আর কোনো দিকে ভাবিও নি। ম্যাথ করতে ভালো লাগতো, ভালো লাগে, ওটা আর ভাবিনি ভাইয়া যে ভালো লাগে তাই জন্য ওই প্রফেশনে যাব। অলওয়েজ ভাবতাম যে মা বাবার ইচ্ছা, সো একটা তো ফিল আপ করতেই হবে মা বাবার জন্য, তো ওভাবেই ভাইয়া আমি গেছি। Okay. বায়োলজি ভালো লাগতো না, বাট করতে হবে। পড়তে হবে। জি ভাইয়া, পরে ভালো লেগেছে ভাইয়া মেডিকেলের ইয়েটা, যে একটা এক্সাম দিয়ে আর কোনো এক্সাম দেওয়া লাগছে না তোমার, মানে মেডিকেলে হলে হলো, না হলে বেসরকারিতে পারবে, আমার এরকম ইয়ে ছিল। মানে মেডিকেলই পড়বো। জি ভাইয়া, তো মানে একটা এক্সাম দেওয়ার পরেই আমার শেষ। মানে এটা ভালো ভাইয়া, যে নাহলে ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং যারা আছে এখন পর্যন্ত এক্সাম দিচ্ছে ভাই, এটা খুব স্ট্রেসফুল যে হ্যাঁ, ওরা মজা করছে ঘুরছে, বাট আমরা এখনো পড়ছি। এটা আসলে খুব মানে ভাইয়া এতদিন ধৈর্য ধরে রাখা কঠিন, আমি অত পারতাম না ভাইয়া। So, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ রাইসা। তো তিনজন, মানে ব্যাপারটা হচ্ছে তিনজনের কিন্তু তিন রকম একটা ইয়া ছিল। একজন তো ইঞ্জিনিয়ারিং হতে হতে ডাক্তার, সেকেন্ড ইয়ারে। পূর্বা তো ভাই বোন জন্ম থেকে ডাক্তার, ও ব্যাপারটা ইয়ে আছে আমাকে পড়তে হবে। লাস্টে গিয়েছে সিরিয়াস হয়েছে যে না ভাই আমার মেডিকেলেই মানে আমার কিছু থাকা লাগবে, সো আমাকে আই হ্যাভ টু ডিট। সো এই যে ব্যাপারটা একটা কমন একটা গ্রাউন্ড যে চান্স পাইতে হবে, মোদ্দা কথা চান্স পাইতে হবে। সো তো এই তো ঠিক আছে। তো পরে যে একটা কোয়েশ্চেন আছে, আমরা তো মোটামুটি বুঝলাম যে আসলে সবারই প্রবলেম আসতেই পারে মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এটা একটা লাইফেরই পার্ট। ওইটা নিয়ে অত টেন্সড হওয়া দরকার না। তবে সেকেন্ড ইয়ারের পরে যেন আর কনফিউশন না থাকে। হ্যাঁ, কারণ সেকেন্ড ইয়ারের পরে কনফিউশন থাকলে অনেক অনেক দেরি হয়ে যায়। অনেকে আবার হয় না যে অ্যাডমিশন এসে কনফিউজ হয়ে যায়,
যে মেডিকেল ভালো লাগছে না, আমাদের হবে না, বা অনেক অনেক টাকা পয়সা নষ্ট করছে, কিন্তু হয়তো বা সে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেছে অনেক টাকা দিয়ে, 20-22 হাজার টাকা দিয়ে, তারা ভালো লাগতেছে না, বা সে মেডিকেলে কোচিং এ ভর্তি হয়ে গেছে। সো অর্থের কিন্তু অনেক অপচয় হয়। তো ডিসিশনটা ফার্স্ট ইয়ার এদিক ওদিক হতেই পারে, হ্যাঁ। বাট সেকেন্ড ইয়ার থেকে যেন একদম ফিক্স হয়ে যায়, স্টেবল হইতে হবে সেকেন্ড ইয়ার থেকে অ্যাটলিস্ট। এই তো এটা একটা ভালো একটা আমাদের কনফিউশন ক্লিয়ার হলো। সেকেন্ড যে ব্যাপারটা থাকে, যে কলেজ লাইফটা তো অনেক স্ট্রেসফুল থাকে, হ্যাঁ। তো তোমরা তো মানে আনিকা তো রাজশাহী কলেজ পড়ছে, তোমরা তো নিউডিতে পড়ছো, তো দুটো তো একদম পুরোই এপিট ওপিট। একটা জায়গায় খুবই হার্ড রুল, আর এক জায়গায় তেমন ওরকম হার্ড রুল নেই। তবে কলেজের পরীক্ষাগুলোতে নিয়ে আসলে আমি যখন পড়াই, ওরা অনেক হতাশ হয় যে ভাই আমার এত রেজাল্ট খারাপ, আমাদের মনে হয় কিছু হবে না। তোমাদের ক্ষেত্রেও কি এমনটা হয়েছিল? মানে একটু বলো তো আমাদের। হ্যাঁ, এটা আসলে আমার ক্ষেত্রেও হয়েছে, আমার যারা ফ্রেন্ড রয়েছে তাদের ক্ষেত্রে হয়েছে, এবং আমি মনে করি সবার ক্ষেত্রে এটা হয়। কারণ হলো যে ফার্স্ট থেকেই তো আমরা কলেজের সাথে অতটা পরিচিত না। ফার্স্টে কলেজে ভর্তি হওয়ার পরে কলেজের ক্লাসগুলো অত ভালো করে মানে করা হতো না, যদি আমাদের রাজশাহী কলেজ অনেক স্ট্রিক্ট, ওখানে আমাদের রোজই ক্লাস করাও লাগতো, কিন্তু ক্লাসের যে মানে যে টাইমটা ছিল সেই টাইমে টিচাররাও ভালো করে করাতে পারতেন, এটা তো আমরা বুঝতাম। তো আমরা মেইনলি হলো প্রাইভেট বেসে পড়াশোনা করতাম, প্রাইভেট বেস প্লাস হলো যে এইচএসসি অ্যাডমিশন বেস। তো এরকম পড়াশোনা করতে কলেজের পড়াশোনার সাথে মানে এটা মিলতো না, ওটার সাথে যে এক ইয়াতে থাকবে যে হ্যাঁ এই দুটো একই প্যারালাল চলে যাচ্ছে, যে এই দুটা কিন্তু এরকম না। মানে কলেজে একটা করানো হচ্ছে, প্রাইভেটে একটা করছে, আমি একটা করছি, এরকম টাইপ। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা- প্রাইভেটে তো দেখেছো সব হ্যাঁ। কলেজে একসাথে থাকি, হ্যাঁ, আর এক এক কলেজে এক এক সিলেবাস হতেই পারে। তো So, এটা আমি মনে করি যে কোনো একটা বেছে নাও, যে তুমি যে কোনো একটাতে চলো, যে হ্যাঁ এখানে আমি এটা বেছে নিবো, যে আমি কলেজ বেছে নেবো, তাহলে কলেজ অনুযায়ী আমি পড়বো, বা আমি প্রাইভেট বেছে নেবো, আমি প্রাইভেট অনুযায়ী পড়বো। কিন্তু আনিকা এখানে একটা ক্লাস করতে পারে না, যে দেখা যাচ্ছে সে কলেজ বেস পড়ে গেল, ঠিক আছে, হুম। এন্ড প্রাইভেটের ভাইয়ারা তো দেখা যাচ্ছে যে অন্যভাবে পড়াচ্ছে, তখন একটা ক্লাস হ্যাঁ। করতে পারে। হ্যাঁ, এটা তো হবে, এই জন্য তখন ওই যে প্রাইভেট তাহলে বাদ দিয়ে দাও, কলেজ বেস পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই যে কোনো একটা, এটা তাই খুব এই ক্ষেত্রে অনেক হয় যে মানে কলেজ বেস পড়ার পর অনেকের, আমাদের তো মেইন টার্গেটই থাকে অ্যাডমিশন, বেসিক ক্লিয়ার হয় না অনেক ক্ষেত্রে। হুম, হুম। তো এটা আসলে নিজস্ব ইচ্ছা, আমাদের ক্ষেত্রেও দেখেছি অনেকে যে কলেজে হলো যে ভালো রেজাল্ট করছে, ইয়া করছে, তো পরে হলো যে অ্যাডমিশনে দেখা যাচ্ছে admission এ ওরকম যে ভাবে খারাপ কিছুই করতে হয়ে খারাপ যায়। হয়ে হ্যাঁ। গিয়েছে। তো এটা আমার মনে হয় কলেজের রেজাল্টকে ভাবে এত মানে সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, পড়ো কলেজে পরীক্ষার আগে হয়তো প্রাইভেটে একটু কম গেলা, কলেজের পড়াগুলা মানে পড়ে নিলা, যে যে ইয়াতে পরীক্ষাগুলো হচ্ছে, যে সাবজেক্টের যে যে অধ্যায় ওগুলো পড়ে নাও। তোমাদের সবাইকে বলি, দেখা যাচ্ছে যে বাবা মারা কিন্তু অনেক কষ্ট পায়, মানে ছোটবেলা থেকে দেখে আসছে, আমার মেয়ে তো ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, 98-99 পাইছে, এখানে এসে আল্লাহ 40 পাইছে 100-তে, মানে মানে থাকে না, মানে হ্যাঁ। আমি এক্ষেত্রে আসলে আমি সবসময় বলি যে বাবা মাকে একটু ফ্রেন্ডলি একটা রিলেশন বিল্ড আপ কোথা থেকে বোঝাও। বাবা মা তো, বা তোমরা তো দেখা যাচ্ছে রাজশাহী থেকেই পড়েছো, বা অনেকে তো মেসে পড়ে, তখন মনে হয় যে আমার ছেলেটা বা নষ্ট হয়ে গেল কিনা, বা আমার মেয়েরা এত কেন খারাপ রেজাল্ট, মানে এই এটা ব্যাপার। আসলে এটা বাবা মার জন্য যেরকম শখ, আমাদের ক্ষেত্রে শখ, কারণ কখন এরকম নাম্বার পাইনি, যে কলেজে উঠে দেখছি যে পাস ছুটে গেছে এই টাইপের। মানে তোমাদের তো প্লাস, আর পূর্বা বা রায়সা দেখে তোমরা একটু বলো দেখি তোমাদের কি অবস্থা। ভাইয়া নিউ ডিগ্রিতে ফার্স্টে যখন অর্ধবার্ষিকের আগে মানে ফার্স্ট টার্মের আগে আমার মোটামুটি সব সাবজেক্টে ইয়া ছিল, কিন্তু তখন গিয়ে যে ম্যাথে একটু হোঁচট খেলাম, যে আমার ম্যাথ মোটামুটি এক্সামের হয়তো বা 10-12 দিন মতো বাকি আছে, ম্যাথের ওই ম্যাট্রিক্সটা মনে হয় ফার্স্ট চ্যাপ্টারটা ওইটা হয়েছিল, তারপর দিয়ে আর সেকেন্ডটা একটু মানে মোটামুটি, কিন্তু বাকি সবই বাকি আছে, আর কলেজে হিউজ সিলেবাস দিয়ে দিয়েছিল। তখন জাস্ট টানা কয়েকদিন আমি খালি ওই যে অনলাইন ক্লাস, আমি ম্যাথ আমার যা করেছি অনলাইনে করেছি, আমি ওই এসএসএ ভাই তুষার ভাইয়ের কাছে খুবই যে ওই ভাইয়ার ক্লাস করি আমি ম্যাথ পার করেছি ইন্টারে। তো ওইটা করে তখন আমি এই জন্য না লাস্টে ওই যে রিভিশন দেওয়া বা বাকি সাবজেক্টগুলোকে একটু কভার করা দেখা ওভাবে হয় নাই, বাংলা টাংলা বা অন্যান্য সাবজেক্টগুলো। তো এই জন্য হচ্ছে ওই কেমিস্ট্রিতে সময় দেওয়া হয়নি, আর সব মিলিয়ে ওভাবে করতে গিয়ে ম্যাথে অনেক বেশি টাইম দিয়েছিলাম। তো ম্যাথটা কভার হয়েছিল, ম্যাথ ভালো হয়েছিল, বাট কেমিস্ট্রির রেজাল্ট খুবই খারাপ হয়েছিল। আমি কলেজে প্রথম সময় কি? ফার্স্টে হ্যাঁ খুবই মানে আর 1 মার্কের জন্য মানে স্যার হয়তো বা আমাকে দয়া করে মার্কস দিয়েছে, যে পাস ফেলের মতো অবস্থা। তো ওটা যেদিন কলেজে রেজাল্ট জানতে পারলাম, আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ খারাপ করছে সবাই খারাপ তো করবোই, কিন্তু এটা আমি জানতাম যে এত খারাপ লিখে রেখে আসেনি যে এত খারাপ মার্কস পাবো।
তো তাও আমি ইনফ্যাক্ট এখন পর্যন্ত আম্মু হয়তো বা জানে না যে হচ্ছে আমি এত মানে 17 পেয়েছিলাম, 17 মনে হয় পাস ছিল। হ্যাঁ, তো হচ্ছে ওখানে তো 17 পাস। হ্যাঁ সিকিউএ সিকিউএ। হ্যাঁ। তো যাই হোক, তো মানে খুবই মানে বাসায় এসে আমি তো মনে হয় 1 সপ্তাহ বা তারও একটু বেশি মানে কারোর সাথে কোনো কথাবার্তা নাই, প্রাইভেটেও গেলে একদম মানে প্রাইভেট এটা অপমান, মানে ফিল ইনসাল্টিং এর এটা আমি কি করলাম? মনে হচ্ছে যে মানুষের দিকে তাকাতে পারছে না। আমি আমি তো আম্মুকে খালি বলছিলাম যে আম্মু খারাপ হয়েছে, তো আম্মু দেখলো যে সবারই যেহেতু খারাপ হয়েছে জন্য আম্মু সেভাবে কিছু বলে নাই বা মার্কসই বলি নাই, তো আম্মুকে ওরকম আম্মু কিছু বুঝে নাই। কিন্তু আমি মানে একেবারে পড়াশোনা করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে যে হয়তো বা আমার গেছে মেডিকেলও পারবো না কিছু। আর সবাই বলতো যে কেমিস্ট্রির বেসিকটা খুব স্ট্রং করতে হয়। হ্যাঁ, কারণ 25 মার্ক মনে হয় না কেমিস্ট্রি। হ্যাঁ, আর কেমিস্ট্রি থেকে খুব বেসিক থেকে কোশ্চিন আসে, মানে কেমিস্ট্রিটা ভালো করে পড়তে হয়। সবাই বলে যে ফিজিক্সে তো এমনি পারা যায়, কেমিস্ট্রিটা ভালো, কেমিস্ট্রি বায়োলজি বা বাকি জিকে ইংলিশে টাইম দিতে হয়, তো এই জন্য খুবই খারাপ লাগতো। তো তারপর তখন দেখলাম যে অ্যাটলাস ওরকম সমস্যা হয় না, মানে এই তো আস্তে আস্তে তখন মানে তারপর থেকে আর ওরকম মানে ওই পর্যায়ে যায় নাই, তারপর থেকে ভালোই হতো কেমিস্ট্রিতে, মানে সমস্যা যে হয় না। স্নাতক পরীক্ষাটা তো আসলে সবাই হতো, মানে সবাই এটা একটা কোন খারাপ হয়, হ্যাঁ। রাইসা, তোমার ক্ষেত্রে কেমন হয়েছিল? তোমার কি সেম? Same, মানে তো ভালো। ফিজিক্স কেমিস্ট্রিতে সবসময় কম মার্কস আসতো কেন জানি, মানে ভাই অথচ তো সিকিউ বললা তো পড়ে ফিজিক্স যেতাম। কেমিস্ট্রি খুব ভালো লাগতো হ্যাঁ ভাই তোমার। ভালো লাগতো, কিন্তু কেন জানি ভাইয়া মানে সিকিউ কখনোই মার্কস আসতো না। কলেজের মানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না হইতাবে। ভাইয়া, কিন্তু আশেপাশে শুনতাম ওরা আরো কম, তখন ভালো লাগতো। ঠিক আছে। 3 ইডিয়টস এর মতো আর কি বুড়া লাগতো, এই বলে না যে খারাপ করলে ভালো লাগে, কিন্তু ভালো করলে আরো বেশি। আরো খারাপ লাগে। তো এটা একটা ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় যে টেনশন টেনশন এখন যারা পড়তেছে রানিং স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, বিশেষ করে ফার্স্ট ইয়ারের গুলো, ওদের একটু হলো ওরা যদি এপিসোডটা শোনে একটু টেনশনটা রিলিফ হবে যে না ভাই রেজাল্ট খারাপ হতে পারে, কিন্তু তাই বলে পড়বা না এমন না। ব্যাপারে তোমরা কিন্তু ঠিকই পড়ছো, কিন্তু কি ওই যে খাপ খাওয়াইতে পারো নাই। দেখা যাচ্ছে 4টা চ্যাপ্টার প্রাইভেটে পড়া হয়েছে, কলেজে 6টা চ্যাপ্টার থেকে দিয়ে দিচ্ছে। এন্ড কলেজে দেখা যাচ্ছে যে 45 বা 50 মিনিটের ক্লাসে এত তো ক্লিয়ার কনসেপ্ট দেয় না, বা আমরা তো ওভাবে রেগুলারলি দেখেছি কলেজে যাই না। সো এই প্রবলেম হতে পারে। তার মানে কি দাঁড়ালো, আমরা দুটো কনফিউশন ক্লিয়ার করলাম যে সায়েন্সে যদি স্টুডেন্ট আমার মধ্যে মানে প্রবলেম আসতেই পারে, যে আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং নাকি অন্য কিছু, এটা ক্লিয়ার হলো। দ্বিতীয়ত হচ্ছে কলেজ লাইফে যে প্যারাটা যাই, যে রেজাল্ট খারাপ হয়ে যায় বা আব্বু আম্মু মন খারাপ করে, বিষয়টা নিয়ে এটা আসলে এটাও ক্লিয়ার হলো, যেটা এটা তোমাদের লাইফেও আসলে হয়েছে, হতে পারে। এটা নিয়ে আসলে হতাশা দরকার নেই। তবে কি ওই যে মন খারাপ ছিল মনে মনে, যে না আমাকে ভালো করতে হবে, খারাপ হয়েছে হয়েছে, এই ব্যাপারটা, তারপরে হতাশা হওয়া যাবে না একদম। সো তোমাদের আমার কাছে যে আরো যে প্রশ্নগুলো, তোমাদের তৃতীয় যে প্রশ্নটা সে ধরো মোটামুটি সেকেন্ড ইয়ারে তোমরা ওই সময় আসলে, বা যদি মনে করো যে সেকেন্ড ইয়ারে আমাদের ভুলগুলো ফার্স্ট ইয়ার থেকে যদি থাকে না, যে লাস্টে 3 মাস প্রিপারেশন নিতে গিয়ে মনে হচ্ছে খুব প্রেশার হয়েছে, সেটা যদি আমি আগে থেকে করতাম তাহলে মনে হয় ওই যে মনে হয় না, যদি আমি টাইম মেশিন দিয়ে একটু অতীতে যেতে পারতাম তাহলে আরো ক্লিয়ার। মানে এটা কি তোমাদের তো হয়েছে, প্রেশার নিয়েছো, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট কিভাবে সাজেস্ট করবা? সবাই মিলেই বলো। ভাইয়া ফার্স্ট অফ অল যে মানে একটা জিনিস আমি ফার্স্ট টার্মের পরে বুঝতে পারলাম যে যত তাড়াতাড়ি পারবো সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে, Academic-টা। যত ফার্স্ট পারা যায়, যাতে আমার তখন টাইম ফাঁকা থাকুক, তখন আমার যেটাতে প্রবলেম আমি এটাতে বেশি টাইম দিতে পারবো, মানে যত তাড়াতাড়ি। এই জন্য ম্যাথটা আমি সেকেন্ড ইয়ারের ম্যাথটাও আমি ফার্স্ট ইয়ার ফাইনালের মধ্যে আমি শেষ পূর্বা, করে এখানে আমি একটু দিয়েছিলাম। ইন্টারাপ্ট করি, যে ম্যাথস বলছো না, যারা মেডিকেল প্রিপারেশন ওরা ওরা ভাবে ম্যাথ করা দরকার নেই, না, এই ব্যাপারটা কি বলবা? দরকার অবশ্যই আছে। অবশ্যই আছে, ইয়েস। অবশ্যই আমি মানে আল্লাহ দিয়ে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ, বা যদি ইন কেস না হতো আমাকে তো ম্যাথটা লাগতো বা লাগতো, হ্যাঁ। ইউনিভার্সিটিতে লাগতো, বা সেজন্য না লাগলেও আমাকে তো ইন্টারে পার করার জন্য তো লাগবে, যে ম্যাথটা তো আমার সেজন্য লাগবে। আর ম্যাথ মেডিকেল আমি মেইনলি শেষ করে নেওয়ার কারণই ওটা ছিল যে আমি ম্যাথটা কভার করা থাকলো আমার, এখন যখন যখন পরীক্ষা হবে কোচিংয়ে ওটার সাথে সাথে রিভিশনটা চলবে। এখন আমি বায়োলজিটাকে প্রায়োরিটি দিব, আমার বায়োলজিতে যেহেতু মানে ফার্স্ট ইয়ারে বোটানিতে মানে একটু মানে সবাই তো বোটানিতে প্রবলেম হয়, সো ওটাতে যাতে আমি টাইম দিতে পারি এই জন্য আমি ম্যাথটা আগে থেকে সরাই নিয়েছিলাম, যে ঠিক আছে তাহলে ওটা থাকলো। এখন আমি বাকিগুলো আমার যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, আমার যেগুলো দরকার মেডিকেলের জন্য, সেগুলোকে তখন আমি প্রায়োরিটি দেবো। তো ভাই এটাই। আচ্ছা আচ্ছা, নিকা বলো। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে মানে আমি ফার্স্টের দিকে মানে বইটা একটু কম পড়েছিলাম, কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে। বায়োলজি তো বই মেইন, কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্সে আমি আলাদা রেফারেন্স বুকগুলো এগুলো পড়েই মানে কভার করেছিলাম, কিন্তু পরে দেখছি যে না, এটা না, আমার বইটাও পড়তে হবে ঠিক করে। ওই জন্য বইটা না পড়ার জন্য আমার গ্যাপ হয়ে গেছিলো। তো আমিও দেখি অনেককেই যে আসলে বই পড়েনি, এমনি কোচিং প্রাইভেটের বুক, তারপর এগুলো বই বিভিন্ন যে মানে
যেমন বিভিন্ন কোচিংয়ের বিভিন্ন বই থাকে যেগুলো, ওগুলো পড়ে কেমিস্ট্রি ফিজিক্স এগুলো করে, কিন্তু আসলে বোর্ড বইটা পড়া খুবই জরুরি। বোর্ড বই থেকে কোশ্চেনটা বেশি হয়। আর ফার্স্ট থেকে যদি কেউ ওগুলো পাশাপাশি বোর্ড বইটা পড়ে, তাহলে মানে ওর সকল মানে যেগুলো প্রবলেম এগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং প্রিপারেশনও ভালো হবে। আর লাস্টের দিকে অ্যাডমিশন টাইম অত প্যারা আসবে না। এই জন্য আমি মানে এটা আমি খুবই সাজেস্ট করি যে ফার্স্ট থেকে বইটা পড়বো। আর এটা আমার ক্ষেত্রেও হয়েছে যে আমি মানে বই একটু ওখানে গ্যাপ দিয়েছিলাম, পরে বই পড়ে আমি অবশ্য আমার এগুলো যেগুলো মানে প্রবলেম সেগুলো রিকভার করেছিলাম। ওকে, অনিকা, আমার হচ্ছে আমার একটা স্টুডেন্ট বলছিল যে ভাইয়া খুব হতাশ হয়েছে, কেন তুই তো ভালো রেজাল্ট করতে, বলেছে ভাইয়া আমি না নোটস সব মানে সবগুলো পড়ে ফেলছি, কিন্তু পরে এখন দেখি যে আমার রেজাল্ট ঠিক, এইচএসসি রেজাল্ট ঠিক আছে, কিন্তু এখন হতাশ হচ্ছে কি ভাই পরীক্ষাতে পারি না, মানে যারাও একই রকম রেজাল্ট করতাম ওরা দেখি ঠিকই 100-তে 80-85, আমি পাই 60-62, ভাই কেন? বলছে কেন? ভাই আমি তো টেক্সট পড়ি নাই। হ্যাঁ, এই টেক্সটটা পড়তে হবে। কিন্তু ওরা কি করছে ভাই, ভাইয়াদের নোটসও পড়ছে টেক্সটও পড়ছে, আর আমি কি করছি হ্যাঁ, শুধু নোটস পড়ছি, রেজাল্ট ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নোটস পড়লে তো আমার মানে যেটা মেইন কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়, কিন্তু বই আরো আনুষঙ্গিক আরো ভালো করে দেওয়া আছে, ওটাও পড়তে হবে। যদি কেউ না পড়ে তখন অ্যাডমিশন টাইমে খুললে মনে হয় সব নতুন। সব নতুন, যা দেখি নতুন লাগে। হ্যাঁ, মানে আর হয় না পরে, আর এটাই মানুষের মধ্যে এটা একটা গ্যাপ থেকে যায়। এর জন্য ফার্স্ট থেকে বইটা পড়তে হবে। বিশেষ করে কেমিস্ট্রিটা, মানে কেমিস্ট্রি তো হিউজ সিলেবাস থাকে, বই অনেক মোটা। তো অনেকে ভাবে যে না এই বই খুলে মানে আমাদের বইটা এমন যে গোছানো না, এই জন্য ফার্স্ট থেকে যখন বই খুলবে তখন ভাববে যে না এটা কোথা থেকে কোনটা পড়বো, কিছুই বুঝতে পারছে না, বই আর পড়বো না। কিন্তু আবার হচ্ছে টিচারদের কাছে যখন পড়ি সুন্দর গুছায় পড়াইতে ভাবি তাহলে এগুলোই পড়ে নি, কিন্তু আসলে সেটা না, ওটা পড়ানো হয় এই জন্য যাতে তোমার বইটা তুমি এখন ভালো করে পড়তে পারো। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য ওটা করার পরে তোমাকে বইটা পড়তে হবে। মানে বলতে পারি ভাইয়াদের নোটস গুলা শানি নজুল, কিন্তু আমার কোরআন পড়তে হবে। রাশিদ, তোমার ক্ষেত্রে কেমনটা হচ্ছে, তুমি একটু বলো। ফার্স্টেই বইটা পড়তে হবে ভাইয়া। মানে অ্যাডমিশন লাইফে ওই 3 মাসে মানে কেমিস্ট্রি পুরো বই রিডিং দেওয়া বা ফিজিক্সে পুরো বই রিডিং দেওয়া Impossible. একবার ইম্পসিবল ভাইয়া। আগে থেকে যদি না দেখা থাকে তখন আসলে ডিপ্রেশনে চলে যাবে ফার্স্টে দেখলে। সামারি যদি ফার্স্টে পড়া হয় তখন বই পড়তে কিন্তু আর রুচি আসবে না ভাইয়া, ইচ্ছাই করবে না বই পড়তে, যে কি এটা মানে এত বড় কেন, এত কিছু কেন। কিন্তু আলটিমেটলি বই থেকে ওখান থেকেই আসে, বলছে না হ্যাঁ। যে তুমি কেমিস্ট্রি কথা বলছো, আছে হুবহু অনুশীলনী থেকে তুলে জি দিচ্ছে। ভাই, হ্যাঁ, এটা তো হ্যাঁ, থাকে। তো দেখা যাচ্ছে যে এখন তো যারা কোয়েশ্চেন্স করছে তো অনুশীলনী থেকে জি নিয়েছে, ভাইয়া। তো এই টিচারদের বোর্ডের বই থেকে তো নিয়েছে, ভাইয়াদের নোট থেকে তো আর নাই নাই। হ্যাঁ, আচ্ছা, তো একটু বিয়া বলো তো, মানে একাধিক রাইটারের কি বই পড়েছো? মানে অনেকে জিজ্ঞেস করে ভাইয়া কেমিস্ট্রি কোন রাইটারের বই পড়বো, বা বায়োলজি, মানে বায়োলজি নিয়ে অনেক কনফিউশন আছে। মানে একটু তুমি মানে আমি একটা একটা করে জিজ্ঞেস করতেছি, তোমার আসলে কয়টা বই পড়াছো আসলে তো কেমিস্ট্রি? মেডিকেল তো মেইনলি বায়োলজিকে বেশি ফোকাস করে, তাই আমার কাছে মনে হচ্ছে বায়োলজি একাধিক রাইটারের বই পড়া দরকার। কিন্তু ফার্স্টে তোমাকে মানে মানুষ যে যারা স্টুডেন্ট আছে ওদেরকে একটা সাবজেক্ট মানে একটা রাইটারের বইটা কভার করতে হবে। একসাথে যে একাধিক রাইটার বই পড়বে এরকম না। মানে যেমন আমাদের হলো যে বোটানিতে মেইন হলো যে বুক, সেটা হলো হাসান স্যারের বই। এটাই সব কলেজ সব জায়গায় ফলো করে এটা। তাহলে ফার্স্টে হাসান স্যারের বইটা তুমি পড়ে নাও, একটা অধ্যায় পড়া হয়ে গেলে তুমি তারপরে অন্য যেগুলো অন্যান্য রাইটারের বই, যেমন আলিম স্যারের বইটা অনেকে ইয়া করে, তারপরে আজিবুল স্যারের বই আছে, এই বইগুলো ওই অধ্যায়টা দেখো। কারণ একবার যদি আমি একটা অধ্যায় একটা বই থেকে পড়ে নি ভালো করে, তাহলে অন্য একটা বই খোলা পরে যদি আমি একবার মানে দেখে যাই, 90% দেখে নেই, দেখবে হ্যাঁ মিল। একই আছে, খালি কয়েকটা একটা দুইটা লাইন যে হ্যাঁ এই লাইনগুলো ওখানে ছিল না, হাইলাইট করে রাখলে হয়। হাইলাইট করে রাখলে পরে যখন আমি রিভিশন দিব ওই বইটা পড়বো, প্লাস এটা খুলে ওই হাইলাইট করা অংশটা দেখে নেবো, তাহলে হয়ে যায়। আর বায়োলজি এভাবে করতে হয়, মানে বোটানি আর জুলজি যেটা, এই দুটো আসলে এক্সট্রা রাইটার বই পড়তে হয়। আর যদি কেউ যদি নাও পড়ে, তার প্রাইভেট কোচিং এ বিভিন্ন যে ইয়া থাকে, নোটস থাকে, যে এক্সট্রা রাইটার ইনফোগুলো ওখানে দেওয়া থাকে, ওগুলো পড়লেও হয়ে যায়। মানে ওটা পড়তে হবে কিন্তু বই, হ্যাঁ, বইটা text, আসলে হ্যাঁ। বইটা আসলে মেইনলি পড়তে হয়। আর আমি হলো কেমিস্ট্রি একাধিক রাইটার বই পড়ি না, আমার একটাই বই ছিল কোন স্যারের? কেমিস্ট্রি, হাজাই স্যারের বুক। হাজাই স্যারের বই ছিলাম, কেমিস্ট্রি পড়তাম ওটা। আর হলো যে বিভিন্ন মানে রেফারেন্স বুকগুলো এগুলো পড়তাম ওটার সাথে, মানে ওখানে বিভিন্ন অন্যান্য রাইটার বই মানে ইনফোগুলো অ্যাড দেওয়া থাকতো, ওগুলোই পড়ে নিতাম। প্লাস হলো যে কোশ্চেন সলভ করতাম, এটা আমার মানে খুবই হেল্প করেছে কোশ্চেন সলভ করা। অনুশীলনী কোয়েশ্চেন, হ্যাঁ, আদার্স। অনুশীলন মানে মেডিকেলে তো অনুশীলনীতে একটা থাকেই যে হ্যাঁ, কারণ টিচাররা কোশ্চেন করে অনুশীলনী থেকে হেল্প নেয়। আর অনুশীলনী কোশ্চেন করতাম, বোর্ড কোশ্চেন, এটা খুব এবার তো ইম্পর্টেন্ট। বলছেন না হুবহু ভাই উঠাই দিয়েছে হ্যাঁ, এটা কয়েকটা question। আসলে এটা হয় বিগত এর আগে বছরে। কিন্তু আগের বছরে ফিজিক্সের হুবহু কোয়েশ্চেন হ্যাঁ, উঠাই মানে দিয়েছে। আমার কাছে টার্গেট ছিল এরকম যে বায়োলজি হয়তো একটু কঠিন হয়, মেডিকেলে বায়োলজি একটু মানে থাকে এরকম। কারণ আমি পড়লাম অনেক রাইটারের বই, কিন্তু আমার অনেক সময় মনে নাও থাকতে পারে এক্সাম হলে। তাই আমি ট্রাই করতাম যে আমার যাতে অন্যান্য মানে ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ, এই তিনটা যাতে আমার নাম্বার না যায়, এই তিনটা আমি ভালো করেই পড়বো। আর এগুলো যদি একটু কেউ যদি গুরুত্ব দিয়ে পড়ে, তাহলে এই তিনটার নাম্বার যাওয়া মানে ইম্পসিবল ধরতে গেলে।
যে যাবেই না নাম্বার, তাহলে এগুলোতে যদি আমার নাম্বার উঠে যায়, জিকে তো আমি পড়বো, জিকে তে নাম্বার থাকলো, তারপর বায়োলজিতে আমার নাম্বার থাকলো, তাহলে আমার অটোমেটিক চান্স হয়ে যাচ্ছে। তো আমি এই টার্গেটে আগাতাম যে যাতে আমার এগুলোতে গ্যাপ না থাকে। বায়োলজিতে আমি পড়ছি, প্লাস হলো যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ফিজিক্স কোন রাইটারের বই পড়তা? ফিজিক্স হলো ইসাক স্যারের বই পড়তাম, আর হলো যে ইসাক স্যারের বই আর এমনি মানে কোচিং এগুলোর বইগুলো পড়তাম। আর আমার ফিজিক্সের অন্য রাইটারের বই ছিল না, এই দুটো ফিজিক্স আর কেমিস্ট্রি একটা রাইটারই বই করতাম। তাও হলো যে কোচিং থেকে যেগুলো বই দিত ওগুলোও পড়তাম, ওগুলো বিভিন্ন হলো যে রাইটার ইনফোগুলো থাকতো একসাথে, হ্যাঁ, বেশ ওটা কয়েকটা। হ্যাঁ ওটা মানে খুব মানে হেল্প করে যে এত রাইটার বই দেখার চাইতে ওখান থেকে পড়ে নিলাম একবারে, লাস্টে তো ওটা দেখে আমি রিভিশন দিয়েছি। ওকে, পূর্বা তোমার ক্ষেত্রে কেমন হয়েছিল? ভাইয়া ওই এরকম সেমই, খালি ইন্টারে ফার্স্ট ইয়ারে আমার মনে হয় অপূর্ব ভাইয়ার যে বইটা আমার খুবই ভালো লাগতো, কারণ ওখানে খুব করে Physics-এর? সাজানো টাজানো, হ্যাঁ Physics-এর। ফিজিক্সের খুব সুন্দর করে সাজানো আছে ওখানে। তো আমি ওইটাই মানে কাইন্ড অফ ওটাকে মেইন বই মতো ধরে নিয়ে আমি ওটাই পড়তাম ফার্স্ট ইয়ারে। বাট সেকেন্ড ইয়ারে বাসায় একটা টিচার নেওয়ার পর উনি তখন হচ্ছে মানে ওই মেইন বই ধরালেন, তখন দেখলাম যে না মানে মেইন বই করে বেশি হেল্প হচ্ছে। আর দিয়ে তখনই আমি ফার্স্ট ইয়ারের যেটা বইটা ওটা করে নিয়েছিলাম, কারণ তুমি কি ইসাক স্যারের বই পড়তা? হ্যাঁ ইসাক স্যারের বই। মানে আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোই? হ্যাঁ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটাই, খালি তপন স্যারেরটা লাস্টের দিকে এসে জাস্ট এমসিকিউটা দেখেছিলাম, মানে বইয়ের পিডিএফ গুলো দিয়ে দেয় যেভাবে, তো ওভাবে ফটোকপি করে নিয়ে লাস্টে তখন হচ্ছে অ্যাডমিশন টাইমে, তাও বেশি দিন আগে না, 1 মাস আগে হয়তো বা লাস্টে খালি অনুসরণ এমসিকিউ, কারণ এতগুলো বই করতে গেলে কোনোটাই ভালোভাবে হয় না, তো খামার খাতার থেকে একটা বই করাই আচ্ছা, ভালো। তোমার দুজন বা তিনজন কি বলে? আচ্ছা, নাসিমা বানু নামে কোনো ম্যাম কি বায়োলজি? শুনেছি, হ্যাঁ, একবার নাকি ওনার বই থেকে কমন পড়ে গেছিল। জি আসলে হচ্ছে Summary. টপিক গুলো তো প্রত্যেক বই থাকে, Same. টপিক Okay. সেমই থাকে, এখন ওইটা একটা দুইটা পড়ে গেলে ওটা ভাগ্যের উপর ছেড়ে দাও যে হ্যাঁ দিলে আমার হয়ে যাবে, কিন্তু আসলে মানে একটা বই যদি কারো ভালো করে ক্লিয়ার করা থাকে অটোমেটিক্যালি অন্য অন্য রাইটার বই থেকে করলে ওর একটা পেয়ে যায় যে হ্যাঁ এই কোশ্চেন আনসার এরকমই হতে পারে, এরকম মানে হয়ে যায় ওটা। আর হলো যে আমার মত এক্সট্রা রাইটার বইগুলো প্রথম থেকেই পড়া উচিত, লাস্টের দিকে পড়লে তখন অনেক প্রেশার হয়ে যায়, প্রেশার হয়েছে। কারণ ফার্স্ট থেকে যদি আমি দাগাই রাখি তাহলে লাস্টে আমি ওটা দেখে রিভিশন এই দিতে দাগ পারবো। দাও থাকলে খুব আপন আপন মনে হয় না? হ্যাঁ যে এটা যে তো আমি এটা তো জানি, পড়ে এসছি, মানে অ্যাটলিস্ট নতুন নতুন লাগবে না? একবার মানে পাতা উল্টালে হ্যাঁ মনে পড়ে যায় মনে যে পড়ে, এটা হ্যাঁ এটা তো পড়েছি। পড়েছি, এটা তো পড়েছি। রাশা, তুমি একটু বলো তোমার তোমার তুমি কি করতে? ভাই আমার কাছে সব রাইটারেরই বই ছিল, মেইনলি অনুশীলনী দেখার জন্য। আর ভাইয়া কোচিং এর বইগুলোতে তো একসাথে মার্চ করা থাকে ভাইয়া, তো মানে ওখানে লেখা থাকে যে আলিম স্যারের বইয়ের ইনফরমেশন এটা। তো ভাইয়া তখন মনে হতো যে আগের লাইনগুলো পড়লে একটু ভালো লাগে, মানে আগের লাইনগুলো পড়লে কনটেক্সটটা বোঝা যায়, এই জন্য ভাইয়া তখন বইটা খুঁজতাম যে এই জায়গায় আছে, তখন আগের লাইনগুলো পড়লে তখন ওই যে যে একটা লাইন তুলে এনেছে ওই কোচিং এর বইটাতে, ওটা বোঝা যায় যে আসলে কোত্থেকে এসছে কনটেক্সটটা। তার মানে সামারিটা এরকম যে ভাই ভাইয়াদের নোটসও লাগবে, হ্যাঁ আমার মূল বইও বইটা লাগবে, লাগে, মূল বই তো মূল বই, Must, হ্যাঁ। আমার ওটা লাগবে, দুটো মিলিয়ে পড়তে হবে। কেউ অনেক সময় ভুল করে জাস্ট ওই দেখা যায় কোচিং বা প্রাইভেটের নোটস গুলোর উপর ডিপেন্ড করে ফেলে পুরোটাই। এটা একটা মানে ভুল সিদ্ধান্ত হবে। দুটোই রাখতে হবে, দুটোই অফকোর্স দুটোই রাখতে হবে। সো এইটা, সো আমরা আসলে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, আরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে। এখন যদি আমি একটু মানে ব্যাপারটা এমন দাঁড়ালো, দেখো আমাদের একটু যদি প্রথম থেকে বলি, আমাদের ডিসকাশনে আমরা প্রথমে কনফিউজ হয়ে যাই মেডিকেল, এটা আমরা কাভার করেছি। সেকেন্ডলি আরেকটা হয় কলেজ লাইফের যে প্যারাটা হয়, কলেজে খারাপ হয়ে গেল আমি মনে হয় শেষ, মানে আসবো না। বা থার্ড যেটা হয় যে একাধিক রাইটারের বই পড়বো নাকি অফলাইন। আচ্ছা, অনেক তো হলো, অফলাইন অনলাইন একটু বলো তো এটা নিয়ে, সবাই তিনজন একসাথে করে বলো তো কি অবস্থা। আচ্ছা বলো, তুমি বলো। ভাই দুটোই মিক্সড করে তাই না, মানে পূর্বা? হ্যাঁ আমি ইন্টার লাইফে অনেক করেছি অনলাইন, অনেক বলতে যেমন বললাম ম্যাথটা পুরাই আমার অনলাইন ছিল, কারণ উজ্জ্বল স্যারের কাছে এখানে ছিলাম, তো আমি এরকম ছিলাম, আমার ম্যাথের ক্ষেত্রে সারা জীবন এরকম ছিল যে আগে থেকে করা না থাকলে আমি বুঝতে পারতাম না, বা কোচিংয়ে গিয়ে আমি সবার সাথে তাল মিলাতে পারতাম না, এই জন্য আমি অনলাইনেই করেছি। ম্যাথটা আর বায়োলজিটা আগে রাখতাম অনলাইনে ওভাবে, কিন্তু অ্যাডমিশন টাইমে আমি ক্লাস করিনি বললেই চলে সত্যি কথা বলতে, আমি খালি এক্সামই দিয়েছি। আর আমার কাছে নিজে পড়াটা বেশি মনে হতো যে আমি হ্যাঁ, কারণ ক্লাস তুমি তো করে সব বুঝে গিয়েছো এতদিনে যে হ্যাঁ। আমার তো কনসেপ্ট ক্লিয়ার, মানে থাকে না কেউ যেন না মনে হয় অ্যাডমিশনে যে আমি কনসেপ্ট ক্লিয়ার করবো, এটা যেন না হয়, না, রাইট? না, আমার ফার্স্ট ইয়ার সেকেন্ডে সব কনসেপ্ট ক্লিয়ার করবো, অ্যাডমিশন ধুমায় পড়বো, পড়বো পরীক্ষা দেবো, পড়বো পরীক্ষা দেবো। আর আরেকটা বিষয়, তিনজনের কাছে কোয়েশ্চেন, কতগুলা কোচিং করতে হবে?
এটা আসলে নিজের কমফোর্টের উপর যে হ্যাঁ। যে কয়টা তুমি যেন বলো না ভাই আমি লাস্ট আমি আগেই ভর্তি হব। হ্যাঁ মানে হ্যাঁ। কোচিং এ মেইন কথা পরীক্ষা দিতে হবে। এখন কেউ এক জায়গায় পরীক্ষা দিয়ে ভালো করে, আবার কেউ দেখা যায় যে অনেক 4-5টা বা তারও বেশি অনেকগুলো কোচিং এ ভর্তি আছে। এখন যে যেটা নিতে পারে এটা হতো তার এটা প্রচলিত আছে না, অমুক কোচিং এর বই ভালো তো কোয়েশ্চেন প্যাটার্ন ভালো না, এই কোচিং এর কোয়েশ্চেন প্যাটার্ন ভালো বই ভালো না, দিয়ে কি হয় 3 জায়গায় ভর্তি হয়ে যায়। এটা আমার কাছে মনে হয় খুব বাজে একটা সিদ্ধান্ত হয়। এটা আসলে কমফোর্ট জোনের উপর ডিপেন্ড করে, একটাকে ফলো করলেই হয়, রাইট? ওকে, তো বেশি কোচিং করা দরকার নাই তাহলে, মোটামুটি এক নিজের দুইটা, পড়াটা হ্যাঁ বেশি অনেক, হ্যাঁ। ইম্পর্টেন্ট কোচিং এর থেকে। তবে এটাও দেখো না যে ধরো তুমি যখন রেজাল্ট ভালো করতে থাকো কন্টিনিউয়াসলি, বিভিন্ন কোচিং টাকাটাই করে, অনেক টাকাটাই করে, একটু খারাপও লাগে যাবো না এরকম। ওই ব্যাপারটা আসলে কিভাবে মেনটেন করছিলা? তোমার কাছে দেখেছে তোমার 3 জনের অনেক ফোন আসছে ভর্তি হওয়ার পরও, তো দেখা যাচ্ছে যে আসবে, এটা সবার কাছে আসবে, হ্যাঁ, ওটা এটা ওইভাবেই আসবে। ভদ্রভাবে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ। তার জন্য মন খারাপ না করেছে, দেখেন ভাই আমি তো হয়ে গেছি, আমার যদি ভালো না লাগে আমি আসবো না ওদের কাছে, এরকম ভদ্রভাবে না। অনেকে খুব রাফ বিহেভ করে, এটা আসলে উচিত না। কারণ যারা ফোন দেয় তারা তো তাদের থেকে রিজিক থাকে, তারা তো আসলে একটা, ওরা তো ওখানকার অ্যাসাইন্ড যে তো ফোন দিতে হবে, সো খারাপ ব্যবহার করার দরকার নেই, বুঝিয়ে বলতে হবে যে ভাই আমি অলরেডি পড়তেছি এখানে। ভাই অনেকগুলোতে ভর্তি হলে গিলটি ফিল কাজ করে কোনটাতে না গেলে, যে এটাতে গেলাম না, টাকা দিয়ে ভর্তি হলাম, মা বাবারও একটা প্রেশার কাজ করে। তার চাইতে একটা বা সর্বোচ্চ 2টাতে বাইরে হলে না হলে হ্যাঁ, যাওয়া আসার একটা টাইম টাইম নষ্ট নষ্ট আছে, হয়, মানে হ্যাঁ। অনেক বিষয় আছে। আবার দেখো 2 কোচিং এর তো বা manage 3 করা জায়গায় যায়। কোচ মিলে না, সিলেবাস মিলে না, হ্যাঁ। জীবনও আমি মিলে না। কোনটা তখন কোনটা সেটা এখন আবার হতাশ, হ্যাঁ, পরীক্ষাতে পারতেছি না কেন। হ্যাঁ। তাই আমার কাছে মনে হয় ভাই ওই যে বলে না পড়ালেখাটা নিজের কাছে, হ্যাঁ, নিজে। এইখান থেকে আসতে হবে, হ্যাঁ, হ্যাঁ, ভেতর থেকে আসতে হবে। সো আমি যেখানে, আমি তো ভেতর থেকে পড়ি, কারণ আমি তো একটা স্টুডেন্ট, আমি তো বুঝি এই অধ্যায় কনসেপ্ট ক্লিয়ার কতটুকু আছে। আমি কোয়েশ্চেন, আমি তাছাড়া মডেল টেস্ট তো আছে, আমি মডেল টেস্ট তো আমার বইতেও তো অনেক প্র্যাকটিস করি, এখন তো অনেক ভালো ভালো বই আছে, মডেল টেস্ট গুলো করা যায় আর কি। ওকে ফাইন, তাহলে কোচিং অনলাইন অফলাইন এটা। আর যদি পরে বলে ভাইয়া আপুরা কতক্ষণ করে পড়তো, এটা কি হবে, মানে কতক্ষণ করে পড়তো এই এটা তো ব্যাপারগুলো? মানে প্রত্যেকের নিজস্ব ব্যাপার। অনেকে আছে রাত জেগে পড়ে, রাত জেগে পড়লে তার পড়া ভালো হয়। অনেকে রাতে তাতে ঘুমিয়ে যায়, সকালে উঠে পড়ে, তাহলে তার পড়া ভালো হয়। এটা মানে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। তুমি কোনটা করতা? আমার ক্ষেত্রে হলো যে আমি তো রাত জাগতে পারতাম না, কারণ ফার্স্টে কলেজে যখন কলেজ লাইফ ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কলেজ প্রাইভেট করে খুব টায়ার্ড হয়ে যেতাম, রাতে 12টার দিকে ঘুমিয়ে যেতাম, দিয়ে সকালে উঠতাম, উঠে ফজরের নামাজ পড়ে তখন পড়তাম। পরে তাও তো সকালে প্রাইভেট থাকতো, তো ওই সকালে পড়ে তারপরে প্রাইভেটে চলে যেতাম, দিয়ে সারাদিন বাইরে ঘুরে টুরে দিয়ে আবার দুপুরবেলা টাইমে এসে দিয়ে সন্ধ্যার সময়টা পড়তাম। এরকম টাইমে পড়াগুলো কভার করতাম। মেইনলি হচ্ছে রুটিন ওয়াইজ আমার, মানে নিজেদের অনেকে বলে না যে আমি এরকম রুটিন সাজাই নি, এরকম আমার কোনোদিন রুটিন ওয়াইজ পড়া হতো না। যেটা ভালো লাগছে পড়ছি। হ্যাঁ, এটার হল যে মানে টিচাররা পড়া দিত, মানে টিচারদের পড়ার সাথে তাল মিলে করতাম যে হ্যাঁ এই টিচার এটা পড়াবে, এটা বোঝালো আজকে, তাহলে আজকে এটা আমি পড়ে নিই, এরকম। মানে কোচিং এ পড়া বা প্রাইভেটে পড়া কভার করে নিতাম, প্লাস হচ্ছে তখন এক্সট্রা কিছু পড়লাম যে হ্যাঁ এটা একটু আগায় নিই, এরকম টাইপের। মানে আগে মানে এই যে ডেইলি টু ডেইলি যে পড়াটা, এটা হ্যাঁ, ইম্পর্টেন্ট, এটা, তাহলে হ্যাঁ। প্রেশারটা আর পড়ে না ওইভাবে। পূর্ব তুমি কি রাত জাগা পার্টি নাকি? হ্যাঁ আমি তো সারা জীবনই রাত জেগেছি। তো এটা ওই তো যেটা আনিকা বললো যে হচ্ছে নিজের উপর ডিপেন্ড করছে। কেউ যদি এরকম হয় যে তার সকালে উঠে পড়লে বেশি হয়তো বা মনে থাকছে পড়া বা পড়তে ভালো লাগছে সেই সময়টাতে, তাহলে সে সেরকম করবে। আবার অনেকে রাতের বেলা সবাই ঘুমিয়ে যায়, একটু এনভায়রনমেন্টে কাম থাকে, সে সময় পড়তে ভালো লাগে। রাতের বেলা পড়ার অবশ্য কিছু কুফলও আছে, অনেক কিছুই আছে মানে যে- ফিজিক্যালি একটু দেখা যাচ্ছে হ্যাঁ, প্রবলেম হয়, অনেক অসুস্থ হয়ে যায়। বা ধরতেন খুব সময়- ভালো পড়লাম, দেন প্রেশার নিতে পারে না, টায়ার্ড হয়ে যায় অনেক। টায়ার্ড হয়ে যায়। তো ওটা নিজের ব্যাপার যে যে যখন পড়ে মানে শরীর তো আগে আগে তো দেখতে হবে যে আমি হেলদি আছি কিনা। সবকিছু যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো কোনো লাভ নাই ঘুরে আমার কাছে মানে এটাও একটা পার্ট, কিন্তু মানে আমার হ্যাঁ, হেলথটাও দেখতে হবে, কিন্তু বড় ব্যাপার। অফকোর্স দেখতে হবে আমার হেলথটা। কারণ দেখা যাচ্ছে যে আমি খালি পড়তেছি, আমি আমার হেলথে দিকে দেখলাম না, আমি 10 দিন 12 দিন খুব পড়লাম আর 20 দিন উল্টা পড়ে থাকলাম। তো আর এই বয়সে তো প্রথম দিকে ভাই আমার এটা খুব হতো অ্যাডমিশনের প্রথম দিকে, যে হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘুমাচ্ছি দিনে, মানে তার বাদে পুরোটা নেই। আমি তো বাইরে কোচিং ওরকম যেতাম না, তো প্রথম দিকে আমার অলওয়েজ এরকম ছিল যে প্রথম দিকে খুব জোশ কাজ করে, দিয়ে প্রথম দিকে যা পড়ার পরে উল্টাই দিব এরকম টাইপ। তো দিয়ে মাঝখানে ঢিল দিয়ে দিই, আবার মাঝখানে দিয়ে অবশ্য মাঝখানে একটু ইয়া হয়ে গেছিলাম যে আর কত, আর মনে হচ্ছে সময় যাচ্ছে না, আর কয়বার রিভিশন দিব সে সে ইয়া হয় না। তো মানে প্রথম এটা দিকে- অনেকে আসে হতাশাটা, এটা মানে এটা পার্ট। তা ওটা ছাড়া যাবে না, মানে হতাশা নিয়ে পড়তে হবে এরকম অবস্থা যে থাকলে ওটা আমি ছাড়া হতাশ যাবে হবো না। কিন্তু কি পড়বো। হ্যাঁ ওটাই। রাশিয়া তোমার কি অবস্থা ছিল? তবে এই যে উন্মেষে আমি ভর্তি ছিলাম, ফুলটাতে কোনো ক্লাস করিনি, বাট উইকলি গুলো এক্সাম গুলো দিতাম। এক্সামগুলো তো ভাই ওই যে উইকলি 2 দিন আগে
হয়তো পড়া হয়নি, ধরুন সারা রাত জেগে আছি, সারাদিন জেগে আছি, মানে পড়ছি মাথা খারাপ, পরীক্ষাটা দিব, পরীক্ষার মার্কস আসলো, তারপরে একটু আবার ঢিল দিলাম হয়ে যায়, কারণ সবসময় একই টাইপেরই 80+ এরকম একটা মার্কস থাকতো, আবার একটু ঢিল দিলাম, আবার লাস্টের 4 দিন আবার খুব বেশি পড়লাম, মানে ভাইয়া জাস্ট উইকলিকে আসলে টার্গেট করে। একসাথে টানা 7 দিন ওভাবে পড়া যায় না, জি কখনো ভাইয়া, 15 ঘন্টা হ্যাঁ, হতে পারে, কখনো 10 একটু ঘন্টা, কম 8 হচ্ছে। ঘন্টা, আবার ভালো লাগছে না, পড়বো না সেদিন, জি এমনও তো। হ্যাঁ, এটা আমাদের সময় হয়েছে যে খুব পড়ছি কিন্তু আবার একদিন এক্সাম ভালো আসছে, আবার তখন আবার গিয়ে আবার পড়তে হবে, পড়তেই হবে। এটাই মানে আরেকটা বিষয় হয় অ্যাডমিশনের ওই সময়গুলোতে, যে কিছু এই যে মোবাইল আসক্তি চলে আসে অনেক সময়, অনেক ক্ষেত্রে। এই ব্যাপারটা আসলে তোমাদের কেস ছিল ওরকম মোবাইল আসক্তি? হ্যাঁ, এই ক্ষেত্রে আমার একটা জিনিস হেল্প করেছে, যেমন আনিকা বললো যে আনিকা নিজের মতো করে দায়িত্ব নিয়ে পড়তো, বা মানে সবার ক্ষেত্রে একই জন একরকম, কিন্তু আমি আবার খুবই রুটিন বেসড পড়াশোনা করতাম, যে লাইক গোলস সেট করা থাকবে আমার, ওটা মানে আমার চ্যালেঞ্জ নিয়ে পড়তে ভালো লাগে তো ভাবে, তো এই জন্য হয়তো বা আমি 1 মাস আগের প্ল্যানটাই আগে থেকে করে রাখতাম। ইনফ্যাক্ট ওইভাবে যে মানে বানিয়ে লিখে পিডিএফ বানিয়ে ওভাবে করে আমি নিজের রুটিন করে সামনে জাস্ট ঝুলে রাখতাম, যে আমাকে আমার মানে যতই বিপদ আপদ যাই আসুক না কেন আমাকে আজকে এটা শেষ করতে হবে। Yes. তো ওইটা করতে হবে, তো ওইটা মানে হয়তো বা কখনো মনে হতো না, তখন না হলেও তখন মনে হতো যে না হলে তাহলে আজকে রাত জাগবো, ঘুমানোর দরকার নাই ভাইয়া, কালকের সকালের মধ্যে মানে না হয়তো কালকেটা বেড়ে যাবে আবার পড়া। তো এইভাবে করেই শেষ করতাম। তো রুটিন থাকলে একটা জিনিস আমার ক্ষেত্রে এটা হেল্প করেছে, যে আমি তখন ওভাবে করে পিছিয়ে যাওয়া হয়নি, যে না কোচিং আগিয়ে যাচ্ছে আমি পারছি না ভাইয়া। তো আমি ওই যে ডেইলিগুলো দিতাম, তো আমি সবসময় সবগুলো তো ডেইলি দেওয়া পসিবল হয় না, এই জন্যই তখন বললাম যে একটাকেই ফলো করলে ভালো হয়। অবশ্য অনেকে দেখতাম যে একসাথে এই রেটনাতেও দিচ্ছে, উন্মেষও দিচ্ছে, ওখানেও দিচ্ছে, এখানেও দিচ্ছে, তার মনে হতো যে আমি এত দিকে দিতে পারছি না কেন। তো ওই একদিকে ফলো করলে এনাফ, আর ওই টিচারের সাথে হোক বা ডিজের সাথে হোক, মানে রুটিন বেস পড়াটা করলে হয় কি, যে আমার নিজের মধ্যে একটা সান্ত্বনা কাজ করে, যে না আমার প্রতিদিনের পড়াটা আমি প্রতিদিন কভার করছি, তখন রাতের বেলা ভালো ইয়া হয়েছে, না ঠিক আছে আজকে এটা হয়ে মেন্টালি গেল। পিস থাকা যায়। হ্যাঁ, মানে স্যাটিসফাইড থাকা যায় যে না আমি আজকে পড়েছি, এনাফ করেছি, যতটুকু আমার টার্গেট ছিল আমি কভার করেছি, না থাকলেও একটু বাকি আছে বাট করেছি। তো তো আমার ক্ষেত্রে সবসময় এটা কাজ করে, রেগুলারিটি মেইনটেনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুবই দরকার। আর আইসা তোমার সেম? আমি ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম ভাই, লাস্টে ফেসবুক ইউটিউব যা ডিস্টার্ব করতে সবই ডিলিট করে দিয়েছিলাম, যে ভাই ফোনে জাস্ট সামনে ঢুকলেই ক্লাস আসতো ভাইয়া। দিয়ে মানে এই জন্য ওটা দিয়ে অভ্যস্ত হয়ে গেছে যে আমাকে ফোন মানে হয় ক্লাস ফার্স্টে করতে। ক্লাস আসতো, বের হতাম না ভাইয়া, দিয়ে ভাই ওভাবেই মানে ফোন খুললেই যেহেতু ওটা আসে, ওটার প্রতি অরুচি ধরে গেছিল ভাইয়া, ফোনের প্রতি থাক অরুচি দি ধরে ফোন গেছিল, থাক, তোর জায়গায় থাক। হ্যাঁ। সো এটা ইয়া হয়। তার মানে একটা বিষয় দেখো, মানে ঘন্টাটা ইম্পর্টেন্ট না। অনেকে বলে আমি সারা মানে আমি অ্যাডমিশন সময় ঘুমাইনি, আমি এটা করিনি, আমার কি বলে আরে আমি তো পড়ি নাই। তো ওরা বলবে ভাইয়া ও তো বলো তো পড়ে না, ও বলে ভাইয়া ও তো 22 ঘন্টা পড়ছে, 20 ঘন্টা। তো আমার কাছে যেটা মনে হয় যে তুমি তো রেগুলারই পড়েছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, তো তোমার তো আর অ্যাডমিশনে গিয়ে 24 ঘন্টা পড়ার দরকার নেই। তো আমিও রেগুলারিটি মেনটেন করে আসছি, আমার দরকার নেই। সেক্ষেত্রে কি তোমার 8-10 ঘন্টা পড়লে হয়ে গেছে। কিন্তু যারা দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ফাঁকি দিছে তাদের তো প্রেশার, কিন্তু পরবর্তীতে জ্ঞানটা হুশটা আসছে, হ্যাঁ যে না আমার করতে হতো। তার ক্ষেত্রে তখন কি হয়ে যায়, সেটা 18-19 ঘন্টা হয়ে যায়, 16 ঘন্টা হয়ে যায়। ঠিক আছে, ঘন্টাটা আমার কাছে মনে হয় ম্যাটার না, ওই যেটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, ডিপেন্ড করবে। এটা এটা ইয়া হলো। আর আরেকটা বিষয়, ধরো আমরা পড়ালেখা নিয়ে অনেকবার অনেক অনেক এতক্ষণ ধরে পড়ালেখা নিয়ে বলছি, যদি একটু বাইরে বলি, যে আমাদের মনে আছে কিনা তোমাদের ইংলিশে তো একটা চ্যাপ্টারই ছিল অ্যাডোলেসেন্স চ্যাপ্টারে, কিন্তু ওখানে একটা অধ্যায় ছিল লেসন 2 যে স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। তো আসলে তোমার তো ওই বয়সন্ধিকাল, ওই সময়টা পার হয়ে গেছে, তো ওই সময় তো আমাদের অনেক স্টর্ম আছে, আমাদের জীবনে অনেক স্ট্রেস আছে। তো এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে তাদেরও তো সেম। তোমাদের ক্ষেত্রে আসলে ওই সময়টা কেমন হয়ে গেছে, যা সোশ্যাল মিডিয়া বলো বা আদার্স বলো বা ফ্রেন্ডসরা বলো বা আত্মীয় স্বজন থেকে শুরু করে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, বা অনেক সময় হতাশা হয়। আবার কেউ দেখা যাচ্ছে, যেমন গত কয়েকদিন ধরে আমি 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 ইদানিং একটু মিশার চেষ্টা করি স্টুডেন্টের সাথে, তো ও দেখা যাচ্ছে খুব ইয়া হয় যে ভাই একটা ভরসার জায়গা। তো আমি শুনলাম কি, এই যে বান্ধবীর থেকে বান্ধবী ছড়া ছড়া, ওই যে ওর মধ্যে কেউ হয়তো বা ফাঁদে পড়ে গেছে রিলেশনের মধ্যে, যেমন ভাই আমি কি করবো, আমি বলছি কি তুই চান্স পাবি না, তুই রিলেশন গুলোতে চান্স পাবি না। তো না ভাই আমার চান্স পেতে পারতো, তাহলে ওটাকে ভাঙ দেন এখানে আয়। তো দেখে না যে লাইফে তো এগুলো একটা পার্ট চলেই আসে। তোমরা এই বিষয়গুলো হ্যান্ডেল করছিলা কেমনে? মানে এটা একটা বল্ড কোয়েশ্চেন করলাম, এটা আসে কারণ আমি পড়াই তো, বাট আমাদের যেহেতু আমরা সবাই এখন একটা বয়সে আসছি, এটা তো আসেই আমাদের। এই চ্যাপ্টারটা আমরা এই চ্যাপ্টার মধ্যে দিয়ে এখনো যাচ্ছি আর কি।
তোমাদের যদি বলি, কারণ এটা না আসে, স্টুডেন্টরা প্রায় আমাকে পার্সোনালি, ভাই আমার সাথে আপনার সাথে একটু কথা আছে, ভাই আমার তো এরকম হয়ে গেছে, ও তো এরকম, কিন্তু আব্বু আম্মুর কথা মনে করি খারাপ, আমি না খুবই কনফিউজড হয়ে আমি আর পড়তে পারছি না। এরকম হয় যে আমি না ওকে ছাড়তে পারছি না, আমার আব্বু আম্মুকে, আমার কোনোটাই হচ্ছে না, আমি হতাশ। অথচ ওই মেয়েটা কিন্তু বা ওই ছেলেটা কিন্তু চান্স পাওয়ার মতো। তোমরা কি একটু suggest করো? সবাই মানে কি মনে হয়েছে? আসলে এক্ষেত্রে আমি বলবো আমি অনেক লাকি ছিলাম। হুম। কারণ হলো যে এক্ষেত্রে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল আর আমার ফ্রেন্ড সার্কেল এমন ছিল যে কারোর মধ্যে এগুলো ছিল না। শোনো না, এটা ইজ আমি ইম্পর্টেন্ট, খুবই লাকি সার্কেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার মানে- যদি আমি এটা বলি যে তোমার যদি মনে হয় সার্কেল স্কিপ করো, হুম। কোনটা ইম্পর্টেন্ট তোমার, ও ইম্পর্টেন্ট নাকি তোমার ক্যারিয়ার ইম্পর্টেন্ট Career নাকি আব্বু আম্মু তোমার ইম্পর্টেন্ট? হ্যাঁ। ইম্পর্টেন্সের জায়গা বুঝতে হবে। এটা হচ্ছে এগুলো মনে থাকলে ওয়ান ক্যান নট বি এক্সাম্পল, 99 মানুষে ফেল করে। তোমাদের বান্ধবীদের হয়তো অনেক এক্সাম্পল আছে, ভাইয়া আমি বলছিলাম যে ভাই ওই জন্য চান্স পাওয়ার মতো ছিল, কিন্তু হয়নি। কারণ কি, দুই বান্ধবী খুবই ক্লোজ, এক বান্ধবী চান্স পায় ফাটা দিয়েছে, আর এক বান্ধবী কি ওই যে ট্র্যাপে পড়ছে, এই ব্যাপারগুলো। তোমরা একটু বলো। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে মানে যারা এগুলো করেছে মানে খুব ভালো স্টুডেন্ট হয়তো বা, তাও দেখেছি যে বড় বড় ভাই আপু মানে খুব ভালো করতো ফার্স্ট সেকেন্ড হাই স্কুলে শুনেছো এরকম, বা কলেজ হ্যাঁ। লাইফেও শুনেছো? হ্যাঁ, আমি ক্লাস 6-7 থেকে মানে তারও ছোট থেকে আগে থেকে খালি মানে দেখতাম তো বাড়িতে বাসার মধ্যে অন্যান্য কাজিনসদের মধ্যেও যে তারা ছোটবেলা থেকে শুনতাম যে খুব ভালো স্টুডেন্ট, বাট পরে গিয়ে হয়তো বা দেখছি যে অ্যাডমিশনে কোথাও চান্স হয়নি। তো আমি সবসময় ইয়া করতাম যে পূর্বা যেহেতু মেডিকেল টার্গেট মানে আমি ভিতর থেকে খুব ইয়া ছিলাম যে ওই দিকে যাবো না, যাই হোক মা আমু বাবার মতো এই ট্রাস্টটা ছিল যে আমি ঘুরবো টুরবো যা ইচ্ছা করবো, কিন্তু ছেলে ব্যাপারে কোনো বিষয়ে আমি থাকবো না। আর আব্বু আমার আম্মু দেখবে। হ্যাঁ একদম মানে আমি আমার লাইফে একটা নির্দিষ্ট পর্যায়ে চলে যাই, তারপর তো এগুলো সবই হবে, কিন্তু তার আগে যদি আমি এই এগুলোর মধ্যে চলে আমি যাই- আমার কাছে এই বুঝতে তো আসে না হুম, ওই সময়, কিন্তু এটা আসতে হবে। না এটা যদি নিজের মধ্যে একটা ইয়া থাকে যে আমাকে চান্স পেতে হবে, আমাকে ভালো হ্যাঁ, করতে হবে, হ্যাঁ। একটা ভালো জায়গায় যেতে হবে, তাহলে তো অবশ্যই এটা একটা sacrifice কিন্তু ছাড়া অনেক কিছু হয় বড় না। একটা বাধা। কিন্তু দেখো, হ্যাঁ। আমরা তো ওই সময় যখন আমরা তো জানি তোমরা তখন মেডিকেল স্টুডেন্ট, আমরা ভালো জানবা, বা আমার তো অনেক স্টাডি করা লাগে যে আমরা আসলে 13-14 বছর গিয়ে তো ফিল করি আমরা মেয়ে, আমরা ছেলে, হুম। আমাদের টেস্টোস্টেরন ওই সময় সবচেয়ে বেশি গ্রো করা শুরু করে, তোমাদের এস্ট্রোজেন বেশি গ্রো করা শুরু করে, এই যে ফিল গুলো আসে। তো এখন না মানে তুমি বললাম ভাইয়া অনেকে বলবো আমার সার্কেল ভালো ছিল, সার্কেলটাই খারাপ। পরে প্রতি জানা গেছে, পরে বলে যে গার্ডিয়ান আসলে যে বাবা আমি পরে বুঝতে পারছি যে আমার মেয়েটাকে আমি এরকম বিশেষ করতাম, পরে দেখলাম যে না আসলে বান্ধবীদের কারণে এসে বলে যে এরকম এরকম এই কাহিনীগুলো হয়েছে। সো এটা আর কি, এই যে তোমার আমি বললা যে ভাই আগে কোনটা বেশি ইম্পর্টেন্ট, হুম, ওটাই। তো অনেকে হচ্ছে সার্কেল। ওরকম Circle সার্কেল change করতে হলে হবে। হ্যাঁ অবশ্যই সার্কেল চেঞ্জ হ্যাঁ। করতে হবে। যে মানে যে ফ্রেন্ডটা ক্ষতি করছে কোনোভাবে যেভাবে হোক না কেন, মানে তার সাথে থাকবোই কেন, মানে যে আমার যে বুঝছে না যে আমার ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় তোমরা বুঝছো বলে চান্স পাইছো, অনেকে বুঝতে পারে না। এই জিনিসটা নিজের অনেকে প্রতি- আব্বু আম্মুকেই ইয়া বানায় ফেলে, মানে তারাই হয়তো বা তার অন্তরাই বলে আব্বু আম্মু মানে আমার অবস্টাকেল, আমার লাইফে ইন্ডিপেন্ডেন্স হার নাই হয়ে যাচ্ছে। অনেকে এটা ভাবে, কারণ কি, কিন্তু বাবা মা তো আসলে চাই ভালো করতে সবসময়, কিন্তু এসে কেউ খুব চিল করছে পাচ্ছি না, ওরা তো চিল করতেছে, আব্বু আম্মু খালি এখানে বলে এই কই যাচ্ছিস, আমার ফোন চেক দেখি ওটা করি। অনেকে বলছে আমি কি বড় হইনি, আমি তো অনেক বড় হয়েছি। কারণ আসলে এটা কি হরমোনাল, প্রচুর ওই সময় আসলে অনেক হরমোনাল ট্রানজেকশন হয়, উই ক্যানট কন্ট্রোল আওয়ার সেলফ ওই ব্যাপারগুলোতে। বাট ওই যে যদি নিজের মধ্যে দিয়ে চলে আসে আই হ্যাভ টু বি আ ডক্টর, বা আই হ্যাভ টু বি দেয়ার, আমি আব্বু আম্মু অনেক স্বপ্ন, তাহলে মনে হয় এই বিষয়গুলো ফ্রেন্ডসরা যখন ভাই নর্মালাইজ করে ফেলে তখন কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়, কারণ দেখি আশেপাশে সব জায়গায় হচ্ছে। আবার এমন যে আব্বু আম্মুকে লুকিয়ে করতে হয়, লুকিয়ে লুকিয়ে হ্যাঁ, করে লুকিয়ে করতে হবে। আম্মু এটা হালাল বানায় চেষ্টা ফেলে করে, যে but- লুকিয়ে করাই ভালো, আসলে কিন্তু ভাইয়া, এটা তো সত্যি না, নিজের অনেক না। টাইম ওয়েস্ট হয়, অনেক অনেক। তার থেকে বড় ব্যাপার মানে নিজের একটা কনসিয়াস আছে না যে আমি আমার আম্মু বাবার ট্রাস্ট ব্রেক করছি, হ্যাঁ, আমার আম্মু বাবা আমাকে পাঠাচ্ছে মানে ইয়া করে যে পড়াশোনা করাচ্ছে এত টাকা খরচ করে, আমি মানে সেই টাইমে মানে অন্য কিছু হলো আলাদা বিষয়, আম্মু বাবা যখন জানছে যে আমি পড়াশোনা করছি কষ্ট করছে, সেই সময় আমি মানে অন্যদিকে ইয়া করছি, মানে ওই রিলেশনে থাকলে আসলেই অনেক মানে প্রচুর টাইম নষ্ট হবে অবশ্যই। মানে আর আমার মনে হয় না যে এই এজটা ওরকম যে ডেট করবো। আরেকটা কি যাবো যে এই সময়গুলো ঘটনা ঘটে ব্যাটসম্যানদের সাথে, ভাই তুমিও বোঝো না ওও বোঝে না, কি দুজনেই ইম্যাচিউর না। আমি একটা ইয়া পড়ছিলাম যে একটা আর্টিকেল পড়ছিলাম, ওখানে দেখা গেছে যে একটা সাইকোলজি যার মনোবিজ্ঞানী বলে ছেলেরা 24 বছর বয়স পর্যন্ত আনকনসার্ন থাকে, হ্যাঁ দে ক্যানট বি স্টেবল, আচ্ছা আমি এটা করবো না ওটা করবো। তাহলে ওই 18 তুমিও 16-17 বছর একটা মেয়ে, তোমার
ও হচ্ছে 17-18 বছরের, সে তোমাকে জ্ঞান দিবে কেন? হাউ ক্যান ইট পসিবল? আমার না গত 4-5 দিন আগে কথা হচ্ছিল, তো বলেছে ভাইয়া আমি না অনেক বছর থেকে এরকম, কিন্তু খুব ভালো স্টুডেন্ট। এখন যে সে মনে হচ্ছে যে সে মানে সে নিঃশ্বাস নিতে পারছে না, মানে এমন সে বুঝতে পারছে যে ইট ওয়াজ রং। মনে হচ্ছে যে ভাই আমি আমার মধ্যে নাই, আই ক্যানট কন্ট্রোল মাই সেলফ, অন্য কেউ আমাকে কন্ট্রোল করতেছে। ভীত হচ্ছে, ও বুঝে, ভালো স্টুডেন্ট, আমার কাছে রেজাল্ট ভালো করে, কিন্তু বলছে যে ভাই যেটা আমার 5 ঘন্টা হয়ে যায় তো সেটা আমাকে এখন 11-12 ঘন্টা লাগছে। এই যে ডিস্টারবেন্স গুলো না সে, এটা আমার কাছে খুব খারাপ লাগে, ভালো ভালো স্টুডেন্টস গুলো এই কারণে। সো তার মানে এখান থেকে পরিত্রাণ একটা উপায় হচ্ছে কি, সার্কেল, এটা খুব মেনটেন করতে হবে। সেকেন্ডলি আমাকে বুঝতে হবে, আব্বু আম্মুকে আমাকে বুঝতে হবে, এবং আমার দিন শেষে আমার নিজের লাইফ, কষ্ট পেলে আমি, আব্বু আম্মু ফিল করবে, আব্বু আম্মু কান্না করবে, আমাকে ইনজেকশন করলে আব্বু আম্মু কষ্ট পায়, কিন্তু মূল কষ্ট কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, আমি কিছু করলে, অপারেশন আমার করলে সবাই কান্নাকাটি করবে, কাটবে কিন্তু আমার। এই ফিলটা, এই বোধটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই তো মানে এগুলো আমার কাছে মনে হয় যে এটা একটা লাইফের পার্ট, আমাদের মানে ডিসকাশনের পার্ট। এটা কিন্তু তোমরা নিজেও বুঝতেছো, হয়তো বা তুমি দেখেছো বান্ধবীদের অবস্থা, যে চান্স পাওয়ার মতো ছিল বা অনেক ভালো ছিল, চোখের সামনে, তখন মনে হয় না তুই যেটা না করতিস, বলা তো যাবে না ওকে, কিন্তু মনে 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 হয় যে ওগুলো যদি কন্ট্রোল করতে হবে। আজকে দেখ, খারাপ লাগে না যে একসাথে এক বেঞ্চে বসছি, একসাথে কত মজা করতে, কিন্তু ওর জন্য খারাপ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি হি ওয়াজ আ গুড স্টুডেন্ট বা হি ওয়াজ আ গুড স্টুডেন্ট। এই যে এই ব্যাপারগুলো চলে আসছে। সো ভাই ওরা নিজেরাও চান্স না পাওয়ার পর বলে যে মা বাবার ফেস দেখে এখন বুঝতে পারছি যে কত ভুল করেছি। সো এটা পরে ফিল করার চাইতে আগে রিগ্রেটটা যাতে regret পরে হ্যাঁ, যাতে পরে না যাতে না হয়। হয়। আর ওই যে আন্টি সমাজ, ভাবি সমাজ, চাচি সমাজ হ্যাঁ, বলে খুব পেইন দেয়, হ্যাঁ। ইচ্ছাকৃত ভাবেই পেইন দেয়, এটা খুব কষ্ট লাগে না বলে এই জিনিসটা। তো এটা আগে থেকে আগে ভাগে আসলে আমাদের এই সময় আমরা বলি না যে আমরা তখন ইনফ্যাচুয়েশন হয়ে থাকি। এই ক্ষেত্রে যে বললাম যে মোবাইলের বিশেষ করে সিরিজ গুলো, আর এখনকার সিরিজ গুলো দেখো কেমন যেন মনে হয় যে তোমাদের বয়সে বেস করে বানাচ্ছে। তুমি যে নেটফ্লিক্স বলো বা অ্যামাজনের যে সিরিজ গুলো হয়, আমি দেখছিলাম যে মাঝে রিলস গুলো চলে আসে না, তো দেখা যাচ্ছে যে আমাদের মতো বয়স ইন্টারে পড়তেছে, কলেজ লাইফের ভালোবাসা, কলেজ লাইফের প্রেম, কলেজ লাইফের এইগুলো, তখন ওরা তো একটা ফ্যান্টাসিতে ভোগে, কিন্তু ওটা তো ভাই অভিনয়, হ্যাঁ। এটা তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের লাইফে প্রভাব ফেলে। তার মানে যেমন বলছি না, স্বাস্থ্য ভাই একটা ইম্পর্টেন্ট ম্যাটার, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাটার, রাইট? সো আমরা মোটামুটি আমাদের ডিসকাশনের শেষের দিকে, এবার যদি খুবই স্পেসিফিক ভাবে বলি যে ধরো তুমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছো, ফিক্স তুমি মেডিকেল করবা, এই মুহূর্তে তুমি কি কি করতা? ধরো তুমি সেকেন্ড ইয়ারে উঠছো, সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন পর্যন্ত থাকে না যে ভাই আমি প্রথমে কোয়েশ্চেন ব্যাংক নিব না কি করবো, মানে আমি এটা নিয়ে এপিসোডটা শেষ করবো, যদি আমি বলি বলো। এই ক্ষেত্রে হলো যে আমার আমার মতে হলো যে কোনো পড়া শুরু করার আগে একটু কোশ্চেন ব্যাংক খুলে কোশ্চেনটা দেখো এই মানে অধ্যায়ের। কোয়েশ্চেন ব্যাংক, হ্যাঁ, যে একটা অধ্যায় আমি পড়বো, মানে আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি আমি মেডিকেলের দিকে যাব, এই লাইনে পড়বো। তাহলে এক্ষেত্রে যখন আমি কোনো একটা অধ্যায় পড়া শুরু করব, স্পেসিফিক টপিক বলে বলো তো, ধরেন ভাই আমি এটা পড়বো, হ্যাঁ, টপিক যেমন ধরে। হলো যে বায়োলজির বোটানি ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমাদের কোষের গঠন, এই চ্যাপ্টারটা আমি পড়বো এখন, রিভিশন দিব, যেহেতু আমার এটা ফার্স্ট ইয়ারে পড়া হয়ে গেছে, এখন একটু রিভিশন দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি আমার মেডিকেল কোশ্চেন ব্যাংকটা খুলবো, খুলে দেখবো যে ওই অধ্যায়ে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়েছে আর কি কি কোশ্চেন হয়েছে। তাহলে আমাকে এই জিনিসটাই ফোকাস দিয়ে পড়তে হবে বেশি, কারণ মেডিকেল হলে টপিক ওয়াইজ কোশ্চেন হয়, মানে এই টপিক থেকে এর আগে কোশ্চেন হয়েছে, তার মানে এই টপিক থেকে আরো কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই টপিকটা আমি ভালো করে পড়বো, প্লাস হলো যে একটা রাইটার না, আমার অন্য যে রাইটারগুলো আছে সব রাইটারের বইয়েরই আমি এই টপিকটা দেখবো। মনে আর পুরো বংশ শেষ করে ফেলবো, হ্যাঁ কোনো কথা হবে না ফার্স্ট ইয়ার মানে সেকেন্ড ইয়ার থেকে, যখন আমি একদম ফিক্স। হ্যাঁ, এরকম যে এরকম আমি দেখবো, কিংবা হলো যে আমি সেকেন্ড ইয়ারে যে পড়া রানিং চলছে, সে রানিং পড়ার ক্ষেত্রে আমি এটা দেখবো যে ওই পড়াটা করার আগে আমি দেখবো যে আসলে কোশ্চেন ব্যাংক খুলে যে আসলে মানে এখান থেকে কি টাইপের কোশ্চেন এসেছে, তাহলে আমার পড়াশোনা হবে ওটা বেস্ট, যে এই টাইপে আমাকে পড়াশোনা করতে হবে। ভালো না, আমার একাডেমিকও হ্যাঁ, ফুল academic কনফিডেন্ট cover পাচ্ছি, হবে, হ্যাঁ। আবার অ্যাডমিশনও একটা, অনেকে বলে না না দরকার নাই, তুমি আগে একাডেমিক কভার করো, আমার রাগ লাগে শুনে। হ্যাঁ, আসলে তো আমার যদি আমি অ্যাডমিশনই করি তাহলে তো আমার সব কভার হয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, এটা তাহলে এক্স্যাক্টলি। কেন আমি একাডেমিক করে লাস্ট 3 মাসে এত কষ্ট করব? ফার্স্ট থেকে আমি পড়বো, মানে ফার্স্ট থেকে পড়তে হয়। প্লাস আরেকটা হচ্ছে প্রচুর রেগুলার হতে হবে, কোনো কিছু মিস আমি কখনো মিস দিতাম না। প্রাইভেট কোচিং মানে যেখানে করেছি রেগুলার, হ্যাঁ, এটা আমি প্রমাণ দেখছি, আসছই হ্যাঁ, সবসময়। মানে আমি মিস দিতাম না, মানে খুব রেগুলারিটি মেনটেন করতাম।
আর এটার আরেকটা হলো যে মানে কোশ্চেন ব্যাংকটা করা অন্যান্য, যেমন হলো যে ফিজিক্স আর কেমিস্ট্রি, যেগুলো অন্যান্য খালি যে তুমি মেডিকেলে পড়ছো ওই জন্য খালি মেডিকেলেরই কোশ্চেন দেখবা সেটা না, ভার্সিটি কোশ্চেন দেখো, তারপর ইঞ্জিনিয়ারিং কোশ্চেনও দেখতে পারো তুমি, যে হ্যাঁ এগুলো কোশ্চেনগুলো আমি সলভ করি। আমি কেমিস্ট্রি এটা করেছিলাম, ফিজিক্সেরও করেছি, যেগুলো সলভ করেছি, যে কোশ্চেন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোশ্চেনগুলো থেকে কমন চলে আসে, এবার হুবাহুব তুলে দেয় ওগুলো। তাই মানে আমি এগুলো কোশ্চেনগুলো সলভ করতাম, যে ফার্স্ট থেকে বইয়ের পাশাপাশি এগুলো যাতে আমি অনেক প্র্যাকটিস করি কোশ্চেনগুলো, এইভাবে মানে প্রিপারেশনটা নিতাম। আর লাস্টের দিকে অন্যান্য সাবজেক্ট এভাবে প্রিপারেশন নিয়েছি, যেমন জিকে ইংলিশও ভালো করে নিয়েছি। আচ্ছা, এই জিকে ইংলিশে তোমার একটা এক্সপিরিয়েন্স বলো। আমি যেমন কদিনকে ফাহাদ ভাইয়ের সাথে বলছিলাম, ফাহাদ ভাই বলছে দেখো দেখাম যা যে বেসিক যেটা চেঞ্জ হয় না, যেমন লক্ষণ সেন বলি বা বাংলাদেশ অভ্যুদয়, এগুলো তো আর চেঞ্জ হবে না, তাই না? সো মানে একটা তো খাপ খাওয়ানোর ব্যাপার থাকে, সায়েন্স স্টুডেন্ট এমনিতে মুখস্থ পছন্দ করে না ওইভাবে। ফার্স্ট ইয়ার থেকে যদি একটু একটু লেগে থাকে, জিকে বইটা তার টেবিলে থাকে, একটু একটু এগিয়ে থাকে, এটা তো অফকোর্স বেটার হবে, তাই না? মানে যদি কেউ মনে করে এটা, কারণ জিকে তো কিন্তু 10 মার্ক আছে বা ইংলিশে 15 মার্কস আছে। এইটা তুমি তোমার যদি বলো যে ভাই আমি জিকে ইংলিশ নিয়ে তুমি একটু বলো। জিকে ইংলিশ তো আপনার কাছে পড়ে তো প্রথম থেকে তো জিকে এক্সাম গুলো দিতাম, 30 মিনিটস করে 30 মার্কস করে এক্সাম থাকতো, 30 বা 25 করে থাকতো, 25 মার্কস এক্সাম। তো ওই ইয়াতে ওই টপিক ওয়াইজ গুলো পড়তাম, ওই ফার্স্ট মানে প্রথম থেকে পড়েছি, এমন না যে খালি অ্যাডমিশনের সময় পড়েছি এরকম না, প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ার পড়লে তো ওইভাবেই গিয়েছে আর কি, একদম ওভাবেই একাডেমিক যে হলো, হ্যাঁ এবং একাডেমিক গ্রামার গুলো দেখো, ধরো রাইট ফর্ম অফার মেডিকেলে পড়বেই, অবশ্যই। আমি তো জানি এটা তো আমার এইচএসসি টপিক, হ্যাঁ। তাহলে আমি এমন ভাবে পড়বো বংশ শেষ করে ফেলবো, তাই কোত্থেকে দিবে তাই দেখবো। তার মানে কি আমি একাডেমিকও কনফিডেন্ট হয়ে গেলাম, আমার এডুকেশনও কনফিডেন্ট হয়ে গেলাম। এই যে ব্যাপারটা মানে এই যে তুমি আরেকবার বলছো না যে ভাই এটা একটা মেন্টাল মানে স্যাটিসফ্যাকশন এনে দেয় যে ভাই আমি পারবো, হ্যাঁ যেটা কিনা অন্যরা অনেক সময় ভুল করে, দেখেই না যে পরে নিব 3 মাস, এটা কি হয় না, সম্ভব আদৌ? হয় না, পরে হয় না, পরে খালি মানে রিভাইজ তো আর প্লাস হচ্ছে নতুন কিছু নতুন আইটেম, যে নতুন টপিক পরে শেখা যাবে না, যে যা বেসিক সেটা ফার্স্ট সেকেন্ড ইয়ারে তোমার ক্লিয়ার করতে হবে। খালি পরে আমি রিভাইজ দিব বা হলো একটা কোশ্চেন ব্যাংক এগুলো দেখবো, এই টাইপের এগুলো প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে এটাই। কিন্তু যেটা বেসিক ক্লিয়ার করা বা পড়াশোনা সব ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার। ভোকাবুলারি ব্যাপারগুলো হ্যাঁ, আর হলো মেমোরাইজিং পার্ট যেটা ইংলিশের, ওটা আমার মনে হয় যে প্রথম থেকে দেখা উচিত, কারণ লাস্টে 3 মাসে অনেক কখনোই না, হবে না। ধরো মেমোরাইজিং পার্ট যে 13-14 হ্যাঁ, টপিক আছে, অনেক। অনেকগুলো টপিক চলে আসে, ওই সময় হয় না। বাট তোমাদের এবার দেখো, সবাই দেখো যে হুট করে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ, হ্যাঁ। বলা তো যায় না। হ্যাঁ। আবার তুমি গত বছর দেখো অনেকগুলো আসছে, অনেক বেশি। আবার এমনও হয়েছে একবার দেখলাম 9টা আসছে শুধু মেমোরাইজিং পার্ট থেকে, হ্যাঁ, memorizing 6টা মাত্র গ্রামার, আবার আসছে যে 7টা মেমোরাইজিং, 8টা গ্রামার থেকে। সো আমি তো আর বলতে পারবো না যে হ্যাঁ। এখান থেকে প্রশ্ন আগে থেকে না থাকলে কি এই যে বললাম না যে ভাই মেন্টাল স্যাটিসফ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মেন্টালি স্যাটিসফাইড থাকা চাই আর কি। তার মানে তোমার মানে মূল ব্যাপারটা হচ্ছে ভাই সেকেন্ড ইয়ার যখন আমি ফিক্স, তখন আমি এমন ভাবেই পড়বো যাতে করে আমার সব করে হয়ে যায়। হ্যাঁ। পূর্বা বলো। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমার সেকেন্ড ইয়ার থেকে আমি অ্যাডমিশনটা ওভাবে আমার টাইম পাই নাই, কেন জানি বলতে পারছি না, কিন্তু আমি খালি দেখতাম, শর্ট সিলেবাস ছিল তো আমাদের, সো বাইরে যে বায়োলজি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোও তো অনেক ছিল, তো ওগুলোর ক্লাস করে ওগুলো মুখস্থ করা। কেমিস্ট্রি ক্ষেত্রে বলো, এবার শুনছি নাকি 12টা কোয়েশ্চেন নাকি হ্যাঁ, বাইরে short-এর ইয়াতে বাইরে। শর্টের বাইরে থেকে আসছে, সেই ক্ষেত্রে কেমিস্ট্রিতে ভাইয়া আমি ফিজিক্স দেখেছিলাম, ফিজিক্সের আমার আগে হয়ে গেছিলো, তো এই জন্য ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে ওগুলো করেছিলাম। কিন্তু কেমিস্ট্রিটা আমি পরে অ্যাডমিশনে গিয়ে, এটা আমার ভুল ছিল একটা, যে আমাকে কেমিস্ট্রির শর্ট সিলেবাসের বাইরেও যেটা ছিল ওটাও আগে থেকে দেখে রাখতে হতো। আমার অ্যাডমিশনের টাইমে ওটা একটু প্রেশার পড়েছিল, যে কেমিস্ট্রির বাইরে যেগুলো আছে ওগুলো তখন পড়তে গিয়ে একটু মনে হচ্ছে যে না, আমার তো একেবারেই তার মানে এবার যারা পরীক্ষা দিবে, তোমরা তো 24 ব্যাচ ছিল, 25 ব্যাচ, তোমাদের সিলেবাস তাদের সেম, তাদের এই ভুলটা করা যাবে নাকি? আগে থেকে এখন ভুলটা থেকে, করে হ্যাঁ। রাখতে হবে, না হলে তখন গিয়ে না খুব কষ্ট হয়ে যায়। খুবই ঝামেলা হবে। আমার তো শুধু কেমিস্ট্রি ছিল, ফিজিক্স আর বায়োলজি কভার করা ছিল, বাট তাতেই মনে হচ্ছিল যে কিছু করতে পারছি না, মনে হচ্ছে যে বাকিগুলা মানে কোচিংয়ে তো আর এরকম না যে ওরা আমার দেখে দেখবে, যে ওরা তো ওদের মতো করে আগাচ্ছে। একদিনে কেমিস্ট্রি ক্ষেত্রে স্পেশালি করতে হবে যে 2টা চ্যাপ্টার হয়তো একসাথে দিয়ে দিল, অর্থনৈতিক রসায়ন যেটা মানে একটু টাইম নিয়ে পড়বো বা ওভাবে করে হতো না, তখন একটু খুবই আলাদা, যে আগে থেকে একটু পড়া থাকলে এখন খুব ইজিলি আমি হয়তো বাইরে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারতাম। তো আমি খালি ওটাই চেষ্টা করছিলাম, তো কেমিস্ট্রিটাও ভালো হয়েছে, মানে সবগুলাই আগে থেকে করে রাখা, তাহলে তখন পরে গিয়ে আর কিছু নতুন করে শেখার কিছু থাকে না, তখন খালি নিজের মতো করে কোচিংয়ে পরীক্ষা দিতে থাকবো, রিভিশন দিতে থাকবো, এটাই চলবে। ওকে, থ্যাংক ইউ। এক একজন দেখা যাচ্ছে যে এটা আসলে নিয়ম যে এক এক মানে কেউ যেন কারোর সাথে মানে মিক্স করে না ফেলে, সবারটাই শোনা উচিত, যে মেলানো উচিত। আমি কি
আমি কি আনিকা আপু নাকি আমি পূর্বা আপু নাকি আমি রাইসা আপুর সাথে ম্যাচ তো করবেই একটা, বা আমার সব ম্যাচ না করতে পারি, তুমি কমন নিবা। রাইসার ক্ষেত্রে কেমন হয়েছিল? মানে মেডিকেলে না টপিক অনেক রিপিট হয়। তো ভাই ওই যে যেমন ফার্স্ট চ্যাপ্টার বোটানি ফার্স্ট চ্যাপ্টার ধরি, মানে ফার্স্ট পার্টটুকু যতটা ইম্পর্টেন্ট সেকেন্ড পার্ট কিন্তু অত ইম্পর্টেন্ট না। আর ফার্স্ট পার্টের মধ্যে আবার রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো বেশি ইম্পর্টেন্ট, মোস্টলি এগুলো থেকেই কোয়েশ্চেন আসে। তো ভাই ওই টপিকগুলো বেশি ভালো করে পড়ে রাখলে তখন ভাই দেখা যায় যে এগুলো থেকে কমন চলে আসে। যেমন এই বছর হয়েছে যে মানে পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়া, মানে খুবই বেসিক কোয়েশ্চেন ভাইয়া, কিন্তু মানে এই যে টপিক থেকেই এসছে। কারণ মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড মানে এত বড় চ্যাপ্টার, কিন্তু মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড রাইবোজোম এগুলো থেকেই মোস্টলি কোয়েশ্চেন আসে। তো ভাইয়া এই কোয়েশ্চেন ব্যাংকটা দেখে যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকগুলো মার্ক আউট করা আগে থেকে, এটা ইম্পর্টেন্ট ভাইয়া। তাহলে আমি অ্যাডমিশন লাইফে যে ওগুলোই যেন বারবার রিভিশন দিতে পারি। কোচিংয়ে হয়তো এটাতে একটু কম মার্কস আসতে পারে, কারণ একটা টপিকের উপর ফোকাস করছি আমরা, বা কয়েকটা টপিকের উপর। কিন্তু ভাইয়া লাস্টে যে মেডিকেলের কোয়েশ্চেনগুলো খুব গতানুগতিক ওরকম টাইপেরই চলে আসে ভাইয়া। তো মানে একবারে মেইনটার জন্য আমাদের ফোকাস থাকতে হবে। কোচিং আচ্ছা, একটু খারাপ আসলেও আমরা ইয়া রাইসা তোমাকে যদি স্পেসিফিক ভাবে বলি যে এই যে কোচিং এর মার্কস এর কথা বললাম না, আমার মনে আসলো অনেকে দেখবা যে খুব ফাটায় দিচ্ছে 85, 90, 95, আর আমি 70, এবং দেখো উল্টা হয়ে যায়, 70 চান্স পাইছে 90 চান্স পায় নাই। অনেক ঘটনা। এটা তো কিছুদিন পরে তোমার জুনিয়ররা যাবে, তাদের নিয়ে একটু বলো তো যে ওই একটা ঘন্টা ভাইয়া যে মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিতে পারবে ভাইয়া, একটা ঘন্টা। তোমার, আমি এই ঘটনাটা দিয়ে আমি একটু শেষ করি যে তোমরা দেখো যে রাইসার একটা মানে মিরাকল ঘটছে ওর লাইফে এটা, এবং ও খুবই মানে সৃষ্টিকর্তার কাছে ও আজীবনই বলে যে বসে এসে বলছিল ভাইয়া আমার এই ঘটনা, আমি শুনে তো আশ্চর্য হয়েছি। তবে লাইফে এটাও ঘটতে পারে। কি ঘটেছিল একটু বলো আমাদের। মানে ভাইয়া আমার মানে অ্যাডমিট কার্ডে সিগনেচারে রাইসা নামটা ছোট হাতের দিয়ে লেখা ছিল, কিন্তু আমি সিগনেচারের জায়গায় বড় হাতের দিয়ে লিখে ফেলেছি, পুরাটাই বড় হাতের দিয়ে। ভাই পরে 2-3 মিনিট পর আমি টিচারকে জানিয়েছি, উনি বলেছে প্রবলেম নাই। দিয়ে ভাই 13 থেকে 14 মিনিট হয়েছে, আমার অলরেডি 25 বা 30টা দেখানো হয়ে গেছে। তখন টিচার এসে বললো যে তোমার সিগনেচার মিলেনি, সিগনেচার তো মিলাই দেখা হবে, এখন তুমি কোয়েশ্চেন চেঞ্জ করো, আর উপায় নেই। দিয়ে ভাইয়া আমি দিতে চাচ্ছিলাম না, বাট উপায় ছিল না। দিয়ে নতুন কোয়েশ্চেন দেয়, ফুল নতুন কোয়েশ্চেন, অপশন আলাদা। দিয়ে ফার্স্টেই ভাইয়া আমি নার্ভাসনেসে ফার্স্টে আমি দেখছি আমি ভুল দেখাচ্ছি, আমার ঘ দেখানোর কথা আমি গ দেখাচ্ছি, আমি দেখছি আমি কিছু করতে পারছি না ভাইয়া। তারপর একটু থামলাম যে না, এখন মানে আমাকে চান্স পেতে হবে, মানে লাস্টেরটাতে হলেও আমাকে জাস্ট একটু ট্রাই করে যেতে হবে, লাস্ট পর্যন্ত থাকতে হবে, মানে উঠে চলে যাওয়া যাবে না। তো 2টা ভুল হয়েছে, হোক মাইনে যাবে, যাক, আমাকে লাস্ট পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে হবে। এ ভাইয়া দাগাই গেছি, এখন লাস্টে আমি শেষও করতে পারিনি, কমপ্লিটও করতে পারিনি, ফার্স্টে ভুল হয়েছে। তো ভাই আলহামদুলিল্লাহ, মানে যেটা হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে অবশ্যই আমি এটা দেখো না, আমি একটা কথা বলি স্টুডেন্টদের যে দেখো সৃষ্টিকর্তা কারোর প্রতি ইনজাস্টিস করেন না, আল্লাহ দিবেনি, মিলায় দিবেনি। দেখো তোমার লাইফে তো উল্টাটাও ঘটতে পারতো যে হলোই না হতে পারে, কারণ ওই সময় যে আল্লাহ তোমার মাথা ঠিক করে ফেলছে, যে সৃষ্টিকর্তার কাছে নীরবে চাওয়া, হ্যাঁ, তোমার অনেক বেশি আবেগ থাকা, ভালোবাসা থাকা, এই আমি একজন ভালো মেডিকেল স্টুডেন্ট হব। তৃতীয় ব্যাপারটা কাজ করে যে আমি এটা মনে করি যে রিজিকের ব্যাপারটা, তোমার হয়তো বা রিজিক বগুড়া মেডিকেলে ছিল, শহীদ জিয়া রহমান মেডিকেল, ওখানেই হয়েছে না, আলহামদুলিল্লাহ। উল্টাটা তো হতে পারতো, তাই না? এটা হয়েছে তা। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও কিন্তু একটা ব্যাপার যে তুমি সারা জীবন প্রিপারেশন ইজ বেস্ট, পরীক্ষা হলে গিয়ে ইয়া করবে। আজকে হয়তো বা রাইসা ডিএমসি তে হতে পারতো, সরুদিত হতে পারতো, বাট আমার কাছে মনে হয় রাইসা এখানে অনেক বেশি হ্যাপি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে হয়েছে সেই তো ভুল করছে এটা। তো এই ভুলটা হতে পারে, বাট এটা করা যাবে না। টেনশনে অনেক ভুল ভাল তুমি, এটা আমার এরকম হয়েছে, গ দাগে থেকে হ দাগাচ্ছে, মি দাগে থেকে এরকম হচ্ছে, কিন্তু ভাই ওটা আর ঘুরে দেখা যাবে না, আগায় যেতে হবে। হোক হয়েছে হোক, হ্যাঁ, ওটা নিয়ে যদি পড়ে থেকে এই ভুল হয়ে গেল, আমি শেষ, এটা করা যাবে না। ওটা পরীক্ষার হল থেকে বের হয়ে এটা অনেক ইম্পর্টেন্ট। প্রতি বছরই এরকম ঘটনা থাকে কিন্তু এবার তোমার উপর দিয়ে গিয়েছে। সো এটাও হতে পারে, পরীক্ষা যেটা হয়ে যায় তাহলে ভাই চিল থাকো, 2টা বাদ খেসে তুমি গোল্লা পূরণ করেছো, হবে তো 100 তো পেতে হবে না ভাই, 80 পেলেও তোমার ভালো মেডিকেল হবে। হ্যাঁ, তো আগে যাও। এবার দেখো, এবার কিন্তু মানে 73.5 হয় লাস্ট, গতবার 66 সামথিং হয়েছে আর কি। তুমি আমি এটা বলি যে পরিশ্রম করতে হবে, লাক তো ইম্পর্টেন্ট, বাট তুমি পরিশ্রম করলে আল্লাহ তোমাকে দিবেই। এন্ড আলহামদুলিল্লাহ, তোমাদের
সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আজকের এই পডকাস্টটা আমার কাছে মনে হয় গার্ডিয়ান সহ সবারই দেখা উচিত। অনেকের প্রশ্ন মোটামুটি আমরা কিন্তু গুছানোর চেষ্টা করেছি ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ডিং আর কি। তো আমরা একদম শেষ করে দিব। তোমরা এখন একটু একটু করে বলে আজকে আমরা পডকাস্টটা শেষ করব, ঠিক আছে? রাইসা দিয়ে শেষ করি তাহলে। রাইসা, তোমার জুনিয়রদের আর কি বলো, 1 মিনিট। হ্যাঁ বলো যে এটা থাকে। পড়তে হবে, মেডিকেলে পড়াটা খুব ইম্পর্টেন্ট, লেগে থাকতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। একদিন পড়লা, 2 ঘন্টা পড়লা, ইটস কিন্তু ফাইন, পড়তে সমস্যা নেই, পড়তে হবে। হ্যাঁ, আর হচ্ছে মানে সবগুলো চ্যাপ্টারই টাচ করতে হবে, কোনোটা বাদ দিয়ে দেওয়া যাবে না। বলা যায় না যে কখন কি হ্যাঁ, চলে কখন আসে। ওইটা থেকে চলে আসলো, ওই 1 মার্কের জন্য তোমার মিস গেল, তখন তো আফসোস করে সারা জীবন। মানে অ্যাডমিশন লাইফে যাতে কোনো আফসোস না থাকে পরীক্ষা হলে যাওয়ার যে আমি সময়। এটা পড়ি নাই। হ্যাঁ, না হলে ভাইয়া প্যানিক করতেই থাকবে, পরীক্ষা খারাপ হবে। তো ভাইয়া আফসোস রেখে যাওয়া যাবে না যে এটা পড়িনি ওটা পড়িনি, সবই মোটামুটি টাচ করতে হবে একটু হলেও। কমন থেকেই কোয়েশ্চেন আসে, আমরা বেশি প্যানিক করি, কিন্তু ভাইয়া মানে কমন জিনিসগুলো ছাড়া যাবে না, যাতে জানা জিনিস ভুল না হয়। ঠিক আছে, পুরো বলো, তুমি বলো। ভাই আমার মনে হয় যে অ্যাডমিশন পুরো ফেজেই সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজের উপর কনফিডেন্সটা থাকা, যে পারবো ইনশাআল্লাহ। আর অবশ্যই অনেক বেশি চাইতে হবে আমার কাছে, অনেক বেশি চাইতে হবে, কারণ যদি আল্লাহ না চান মানে সম্ভব না। মানে আমি যতই পরিশ্রম করি না কেন, উনি যদি না দেন, আমার ভাগ্যে যদি না লেখা থাকে, হয়তো বা আরও ভালো জায়গায় লেখা আছে, তো ওটা পরের বিষয়। কিন্তু আমার যেতে যে রাখছে, যেমন বলো যে পরে যদি আমার এই ডিগ্রিটা না থাকে না, আমি আরেকটু পড়লে হয়তো বা পেয়ে যেতাম চান্স, বা একটু ভালো জায়গায় পেতাম। তো যাতে নিজের সর্বোচ্চটা দিই, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা যে কী হবে। আর নিজের উপর সবসময় কনফিডেন্স রাখতে হচ্ছে, না পারবো ইনশাআল্লাহ, পারবো, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। লাস্ট পর্যন্ত ওভাবে করে চালাতে হবে, কখনো ওই হতাশ হয়ে সারাদিন পড়বো না ওরকম করা যাবে না, পড়াটা করতেই হবে। আর বেশি খারাপ লাগলে তাহাজ্জুদে নাও। হ্যাঁ, এটা হতাশা খুব আসবে, important। হতে পারে, হ্যাঁ। এটা একটা লাইফে পার্ট। এক ভাইয়া বলতো, আমি বললাম যে ভাই হতাশ লাগছে। সে তাই? তাহলে তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো? হতাশা, আচ্ছা মানে তুমি ভালো আছো। কারা হতাশ ইন্টার লাইফে বলো, যাদের পড়ালেখাই নেই তারা হতাশ। তোমার ঠিক আছে, চিল যাও পড়ো, এই ব্যাপারটা। তার মানে হতাশা আসবে আমাদের লাইফে, অনেক ঘটনা ঘটবে, বান্ধবীদের ইফেক্ট পড়বে, ফ্যামিলির আঙ্কেল সমাজ আন্টি সমাজের ইফেক্ট পড়বে, বাট ইউ হ্যাভ টু ফাইট। আনিকা বলো। আমার কাছে মানে এই অ্যাডমিশন টাইমে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা রেগুলারিটি। এটা অবশ্যই মেনটেন করতে হবে আমার মতে, যে স্টুডেন্টকে অবশ্যই রেগুলার হতে হবে, এবং রেগুলারই পড়াশোনা করতে হবে। এমন না যে একদিন অনেক পড়ে একদিন পড়া ছেড়ে দিলাম, এরকম না, রেগুলারই পড়াশোনা করতে হবে। আর প্লাস আরেকটা যে নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আর আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। আমি মানে আমার ক্ষেত্রে আমি কখনো ভাবিনি যে না আমার হবে না, এটা আমি সেকেন্ড কোনো ভাবনা ছিল না, আমার হতেই হবে, এবং আল্লাহ আমার প্রতি এটা কিন্তু একটা কমন, 3 জনের কাছ থেকে আসছে হ্যাঁ। এই ব্যাপারটা। মানে আমি এটা ভেবে পড়াশোনা করতাম, আর যখনই খারাপ লাগতাম নামাজ পড়তাম, যে ইবাদত করতাম, যে যাতে আমার ডিপ্রেশন এটা করলে কিন্তু মানে হ্যাঁ, অনেক ভালো অনেক লাগে, ফ্রেশ অনেক লাগে, আমি যে হাফ ছেড়ে বাঁচা হ্যাঁ, যায়। হ্যাঁ, আমার মানে লাস্টে অ্যাডমিশনের আগে মানে আগে 10 দিন 12 দিন এরকম, আমি 2 দিন আগে পরীক্ষা দিতে গেছিলাম প্রাইভেটে অ্যাডমিশনের। 17 তারিখে পরীক্ষা, 15 তারিখে এক্সাম ছিল, গেছি। মানে মানে আমার এমন যে বাসায় বসে আমার পড়া হয় না এভাবে, মানে প্রাইভেটে যাই ওই ধাঁচে আমার পড়া হয়। তবে আমি চিল, আমার কোনো টেনশন ছিল না। আমার চেয়ে মনে হয় আমার ফ্যামিলি, আমার মা বাবারই বেশি টেনশন। আমি পরীক্ষার আগে কোনো টেনশন করি, যা হবে হবে, আমি তো পড়ছি, আমি তো পরিশ্রম করছি। তো আমি সবাইকে বলছি রেগুলার থাকো আর পরিশ্রম করে যাও, আর নামাজ কালাম পড়ো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য। প্লাস হলো যে ভরসা রাখো নিজের প্রতি, আর একটা মানে টার্গেট, একটা গোল ফিক্স করো যে হ্যাঁ এখানে আমাকে যেতেই হবে, এর কোনো সেকেন্ড কোনো অপশন নাই, এটা আমাকে পেতেই হবে। এটাই করে পড়াশোনা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। এটা আমাদের মনে হয় যে ভয়েস স্মৃতি ইস্তিয়াকে এটা একটা বেস্ট এপিসোড ছিল, যেহেতু আমি নিজেও টিচিং প্রফেশন সাথে জড়িত এবং তোমাদের 3 জনকে অনেকে একসাথে পাই নাই। সো এটা এখন সবাই দেখবে। অনেক কোয়েশ্চেন, ওদের কোয়েশ্চেনের মূলত থ্রু করেছি। তোমাদের প্রতি অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক গুড ডক্টর হও। হ্যাঁ, ইনশাল্লাহ গুড ডক্টর হবা। সো আজকে এখানে শেষ করছি আমাদের এই এপিসোডটা, এবং তোমরা সবাই তোমার গার্ডিয়ানদের সাথে নিয়ে দেখবা আজকের এপিসোডটা। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।